আলোচনা এবং টক শো অনুষ্ঠান। তো সেই টক শো অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি এখনই। তো আমাদের আমরা জানি যে আজকে জুলাই মাসের ১ম দিন, রক্তধরা জুলাই। সেই জুলাইয়ের ১ম দিন আজকে আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আমাদের থিম, মেইন যে আলোচনা, সেটার প্রধান টপিকটাই হলো যে জুলাইয়ে আমাদের অর্জন এবং জুলাইয়ের প্রাপ্তি এবং ২ বছরের জুলাই। এইসব নিয়েই কথা বলবো এবং সরকার দলীয় অবস্থান থেকেও আমাদের এখানে প্রতিনিধি আছেন এবং বিরোধী দল থেকেও আছেন। এই বিষয় নিয়ে, জুলাই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকের এই টক শোতে কথা বলবো। তো আমাদের সাথে যুক্ত আছেন রায়গঞ্জ পৌরসভার জিয়া সাইবার ফোর্সের সভাপতি, রায়গঞ্জ পৌরসভার জিয়া সাইবার ফোর্সের সভাপতি এবং রায়গঞ্জ পৌরসভা পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং আমি কাকা বলি, এবং উনি একজন জুলাই যোদ্ধা। তো আশিকুর রহমান প্লাবন, আজকের এই প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমাদের সাথে আরো আছেন, উনিও জুলাই যোদ্ধা এবং উনি সিরাজগঞ্জ জেলা সরকারি কলেজের সাবেক শিবিরের সাধারণ সম্পাদক। তো আমাদের মুক্তাদির ভাই, তো আপনাকেও আজকের এই লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের উভয়কে স্বাগতম জানাচ্ছি। জি, আমরা আসলে আমরা এমন একটা মাস আমরা শুরু করেছি যেখানে প্রায় ২,০০০-২,০০০-এর মতো মানুষের জীবন এই মাসে যাওয়ার পর আমরা দ্বিতীয়বারের মতো অনেকেই স্বাধীনতা বলেন, আবার মুক্তি বলেন। তো সেই জুলাই মাসের শুরুতে আমরা একটু জুলাই বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। প্রথমত আমরা একটু আশিকুর রহমান প্লাবন কাকার, আমি আসলে একটু নাম ধরেই বলতে চাচ্ছি, যেহেতু সব মানুষ দেখেন, সারা সমগ্র দেশব্যাপী আমাদের প্রোগ্রামটা দেখেন। তো আমরা একটু ওইভাবে বলবো, আপনারা আশা করি কিছু মনে করবেন না। তো ঠিক আছে। প্রথমতই আশিকুর রহমান প্লাবন ওনার কাছে যাচ্ছি এবং আপনি যেহেতু জুলাই যোদ্ধা, এই জুলাইয়ে অনেক ত্যাগ তিতিক্ষা, এমনকি আপনি কারাবরণ করেছেন, জেলখানায় গিয়েছেন, আপনার অনেক শ্রম আছে। ও আরেকটা পরিচয় দিতে ভুলে গেছি, আশিকুর রহমান প্লাবন উনি কিন্তু রায়গঞ্জ পৌরসভা পৌর কাউন্সিলর হিসেবে তিনি পদপ্রার্থী। তো এই বিষয়টা আমি ভুলে গেছিলাম। তো যাও, আমরা একটু জুলাই স্মৃতি নিয়ে আপনার কাছে একটু প্রথমে শুনবো এবং আন্দোলন সংগ্রামটা কিরকম করছেন, এই বিষয়টা নিয়ে আমরা একটু প্রথমত একটু শুনতে চাই। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি? সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা কি শুনতে পেরেছেন? না, নেটওয়ার্কের সমস্যা ছিল একটু। আচ্ছা, আমি প্রশ্নটা করেছি যে আপনি একজন জুলাই যোদ্ধা এবং সরাসরি রাজপথে আপনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং আপনি কারাবরণও করেছেন এবং এক দফা দাবিতে আন্দোলন যেটা হয়েছে সেখানে কারাবরণ করেছেন। তো সেই জায়গা থেকে আপনার রাজপথের আন্দোলন এবং সংগ্রাম, কারাবরণ করা, সবকিছু মিলিয়ে জুলাই নিয়ে আপনার যে স্মৃতি, সেইটা নিয়ে আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ধন্যবাদ। এবং আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার স্নেহের ভাতিজা আমিনুরকে ধন্যবাদ জানাই এবং আমার আরেকজন রাজপথের সহযোদ্ধা মুক্তাদির ভাই, ওনাকেও সেই অনেক আগের থেকেই তার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা স্বৈরাচার শেখ হাসিনা আন্দোলনে আমরা একসাথে রাজপথে ছিলাম। মুক্তাদির ভাইকেও আমি ধন্যবাদ জানাই যে তার সাথে আমার আজকের এই টক শোতে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য, এবং যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আমাদের এই আজকের এই টক শো দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমি সেই সাথে বলতে চাই যে আজকে জুলাই মাস শুরু, সেই ঐতিহাসিক জুলাই মাস, যে জুলাইটা আসলে না হলে এই 17 বছরের যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে আমাদের সাধারণ মানুষের ঘাড়ের উপর এমন ভাবে ভর করেছিল যেন তারা এই সরকার থেকে তারা নামবেই না, তারা জনগণকে নিষ্পেষ এবং যেভাবে তারা স্টিম রুলার চালু করেছিল জনগণের উপর, কোনো রকম মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে কোনো কিছু করার মতো ক্ষমতা সাধারণ মানুষের রাখে নাই, এই পর্যায়ে ছিল। সেই অবস্থা থেকে আমরা আসলে জুলাই, শুধু জুলাই না, আমরা আসলে
সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলের পর থেকেই, যখন অবৈধভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসে, এবং তখন থেকে আমরা রাজপথে ছিলাম, তার আগের থেকেও ছিলাম। এবং বলা চলে আমরা প্রধান, মানে প্রথম থেকে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন থেকে আমরা রাজপথে পর্যায়ক্রমে 17টি বছর ছিলাম। নানান রকম ঘাত প্রতিঘাত সংগ্রামের মধ্য দিয়ে আমরা আসলে এই জুলাই এসে শেষ প্রান্তে এসেছিলাম, আন্দোলনের শেষের দিকে। আর জুলাইটা আসলে বলবো প্রথমে কোঠা আন্দোলন দিয়ে শুরু হয়, এবং আমাদের এটা নৈতিক নৈতিক একটা আন্দোলন ছিল আমাদেরও, যে কখনোই কোঠাটা ওইভাবে হতে পারে না যে মেধাকে সবসময় আটকিয়ে রেখে কোঠার মাধ্যমে অযোগ্য মানুষগুলোকে সেই চাকরি বা সোনার হরিণটাকে তারা দেওয়ার জন্য, যার কারণে সেই ব্যক্তিগুলো অদক্ষ হয় এবং আমাদের কাঙ্ক্ষিত যে জনসেবা সেটার থেকে আমরা বঞ্চিত হই। সেখান থেকে কিন্তু আমাদের সেই জুলাইয়ের স্পিরিটটা শুরু হয়, কোঠা আন্দোলন বিরোধী। এই কোঠাটা অবশ্যই সহনশীল ভাবে থাকলে এই আন্দোলনটা এভাবে হতো না, কিন্তু 17টি বছরের মানুষের বঞ্চনার শিকারের কারণেই কিন্তু এই জুলাইটা সংগঠিত হয়েছে। এবং আমি বলতে চাই যে এই জুলাইটা হয়তো অনেকের কাছে এই জুলাইটা শুরু হয়েছিল আজকে থেকে, মানে জুলাইয়ের প্রথম দিন থেকে হয়তোবা শুরু হয়েছিল, কিন্তু আমাদের জুলাইটা শুরু হয়েছিল সেই 17 বছর আগে থেকেই। আমরা পর্যায়ক্রমে মাঠে ছিলাম, রাজপথে ছিলাম, এবং আমাদের সাথে বলতে দ্বিধা নেই, আমাদের সাথে আহ জামাত বা ইসলামিক ছাত্র শিবির আমরা যাই বলি, হয়তো বর্তমানে আমাদের প্রেক্ষাপটে তারা আমাদের বিরোধী দল, কিন্তু আমরা একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আসলে রাজপথে ছিলাম, একসাথেই সংগ্রাম করেছি। কম বেশি আমরা একসাথে আমরা হাসিনা বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম, এবং পরবর্তীতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে এবং ছাত্ররা একত্রিত হয়ে নানান রকম আঘাত প্রতিঘাতের কারাবরণ এবং খুনের শিকার হয়ে আহত হয়ে তারপরে কিন্তু আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা এই জুলাইকে আমরা সফলভাবে স্বাধীন করেছি, স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, এবং তাদের যত দোসর ছিল তাদেরকেও পর্যায়ক্রমে দেশ থেকে বিতরণ করা হয়েছে। তবু একটি দুঃখের বিষয়, এখনো অনেক বেঈমান নেমক হারাম এখনো দোসররা এই বাংলাদেশে রয়ে গিয়েছে। তারা নানান রকম ছত্রছায়ায় তারা রয়েছে, যা দুঃখ লাগে, খুব কষ্ট লাগে। 17টি বছর আমরা এত কষ্ট করেছি, জি এত জীবন ত্যাগ করেছি শুধু সাধারণ দেশের মানুষের জন্য, মানুষের ভাতের অধিকারের জন্য। আসলে যখন আমরা দেখি এই দোসররা এখনো বাংলার মাটিতে তারা বুক ফুলিয়ে মিছিল করার চেষ্টা করে, এবং অনেক রাজনৈতিক সংগঠন, সেটা যে সংগঠনই হোক, তারা তাদেরকে সাপোর্ট দেয়, তখন হৃদয়ে আরো রক্তক্ষরণ হয়, অনেক কষ্ট লাগে। যাই হোক, তারপরে বলবো এই জুলাই বারবার আসুক। এই জুলাই আমাদের স্বাধীনতার একটি প্রতীক, এবং অন্যতম আমাদের দৃষ্টিতে এটা দ্বিতীয় স্বাধীনতা আমাদের। 1971 সালে পাকিস্তান বিরোধী স্বৈরাচার হানাদার বাহিনী পাকিস্তান থেকে আমরা দেশকে স্বাধীন করি, এবং পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনা 17টি বছর যে নির্যাতন করেছে, তার আমরা স্বৈরাচারকে হটিয়ে আমরা সেই জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন আবার আরেকটি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। এই বলে আমার আপাতত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জি জি অনেক 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 ধন্যবাদ। আমরা এবার একটু আমাদের মুক্তাদির ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি আন্দোলনের বড় একটা অংশ ঢাকায় করেছেন, বিশেষ করে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল, এইসব জায়গায় আপনি সরাসরি আন্দোলনে আপনি অংশ নিয়েছেন। তো আপনার জুলাই স্মৃতি একটু আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করি সেই আল্লাহর প্রতি যিনি আমাদেরকে আজকে এই সুন্দর একটা প্ল্যাটফর্মে কথা বলার জন্য তৌফিক দান করছেন। সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরুতেই শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি, যাদের রক্তের বিনিময়ে 24 গণ আন্দোলনে একটা গণ অভ্যুত্থান স্বৈরাচারী শাসককে বিতাড়িত করা সম্ভব হয়েছে। সেই শহীদ ভাইদের রুহে মাগফিরাত কামনা করছি। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে সুস্থতার সহিত চলার জন্য তৌফিক দান করে। এই জুলাই
আসলে একদিনে হয় নাই। আমার সহ আলোচক প্লাবন ভাই আশিকুর রহমান প্লাবন, উনি ওনার আলোচনা শুরুতেই বলেছেন যে আমাদের সাথে ওনার একটা যে রাজনৈতিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক উনি বলেছেন। আমি যথেষ্ট ভালো চিনি জানি। আমরা একসাথে জুলাই আন্দোলন তো হলো ২৪-এ, তার আগের থেকেই ২০১৩ সালে এই সরকার পতন আন্দোলন, এরপরে যতগুলো আন্দোলন হয়েছে এলাকা পর্যায়ে যখনই গেছি তখন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছি। যাই হোক, আজকে আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন, উপস্থাপক, আলোচনায় অংশগ্রহণ করেছে আশিকুর রহমান প্লাবন ভাই সহ, এবং যারা আজকে আমাদের আলোচনা শুনছেন, দেশ এবং দেশের বাইরে যারা আমাদের আলোচনা শুনছেন, সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে জুলাই আন্দোলন প্রতিটি অঞ্চল, প্রতিটি গ্রাম, শহর থেকে শুরু করে মানে সকল পর্যায়ের লোকজন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। জুলাই আন্দোলনটা আসলে একটা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছে। স্বৈরাচারী শাসক যেভাবে ছাত্রদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করছে, আজকে তাদের সেই গুলির দৃশ্য দেখে প্রান্তিক জনগোষ্ঠী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুদির দোকানদার, ফুটপাত দোকানদার সকলেই স্বতঃস্ফূর্তভাবে যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল দেখেছি। আমি ২৪-এর এই জুলাইয়ের সময়, ৫ই আগস্টের সময় আমি ঢাকাতে মতিঝিলে অবস্থান করেছি, দেখেছি তারা কিভাবে এই সরকার পতন আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তা আমরা চাই যে কারণে জুলাই হয়েছে, সেই জুলাই আন্দোলনের যদি সফলতা আমরা দেখতে না পাই, তাহলে যারা জুলাই শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করা হবে, যারা আহত হয়েছেন তাদের সাথে বেইমানি করা হবে। আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমেই নতুন সরকার পেয়েছি, নতুন একটা দেশ পেয়েছি। সেই দেশে যদি আমরা তাদের যথাযথ অবদান রাখতে না পারি, তাহলে আমাদের প্রতি বছরই এরকম জুলাই আসবে যাবে, কিন্তু জুলাইয়ের মর্যাদা যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের এই ঋণ সরকার প্লাস দেশের জনগণ শোধ করতে পারবে না। আজকে দেখেন, যারা জুলাই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, তারা অনেকেই সন্তান হারিয়েছেন, পিতা হারিয়েছেন, ভাই বোন হারিয়েছেন, অনেকে যারা পঙ্গুত্ব বরণ করছেন, তাদের পরিবারের অবস্থানের দেখেন। আর আমরাও মাঠে ছিলাম, হয়তো আল্লাহ আমাদেরকে কবুল করেন, যার কারণে আমরা জি শহীদ হই নাই। কিন্তু যারা জীবিত আছি তাদের উচিত কিন্তু সেই জুলাই রক্তের ঋণ পরিশোধ করা। সরকার, জি আমার প্লাবন ভাই রয়েছেন, যে আমরা প্রত্যাশা করি এর সাথে আমরা আন্দোলন করেছি, দলের উচিত শহীদদের জুলাই সনদ বাস্তবায়ন করা, দেশের মানুষকে আন্দোলনে জাগরণ করেছে, বৃথা যায় নাই। ঠিক আছে, আপাতত জি আচ্ছা, আমি পরবর্তী যে বিষয়টায় আমি যাচ্ছি আশিকুর রহমান প্লাবন। আপনার কাছে আমি একটু যাচ্ছি। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে মোটামুটি আজকে ২ বছর আন্দোলনের বয়স হয়ে গেল, কারণ আজকে থেকে আন্দোলনটা শুরু হয়েছিল। তো এই ২ বছরে আপনি জুলাইয়ের পরবর্তী বাংলাদেশের সাফল্য এবং ব্যর্থতা কি দেখেন? ধন্যবাদ, এবং অনেক সুন্দর কথা বলেছে আমার সহ আলোচক মুক্তাদির ভাই। এবং আমি বলতে চাই যে এই ২ বছর হলো আমাদের এই জুলাই আন্দোলনের পরবর্তী সময়, এর মধ্যে আসলে অনেক কিছু ঘটে গিয়েছে যার শেষ নেই। আসলে আমরা অনেকেই বুঝি না যে বহির্বিশ্বের একটা চাপ থাকে, এবং আমাদের পার্শ্ববর্তী ভারত রয়েছে, এবং আরো আমেরিকা থেকে শুরু করে রাশিয়া, চীন, এদের একটা প্রভাব আছে। আসলে এই
জুলাই সংগঠিত হওয়ার পরে আমাদের দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল একদম বিশৃঙ্খল, মানে কোনো হিসাব নেই, দেশটা একদম এলোমেলো। আশা করি সবার মনে আছে কিছু হয়তো থানা আন্ডারগ্রাউন্ডে ছিল, তাদের শেল্টার নিয়েছিল। এরকম কোথাও গণ অভ্যুত্থান হয়েছে কিনা আমার জানা নেই সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এরকম কোথাও কোথাও হয়েছে দ্বিতীয়টা আমার জানা নেই, যে সরকারের মন্ত্রী এমপিরাও সব যাদের মতো পালিয়ে গিয়েছে, পাশাপাশি ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারাও সব পালিয়ে গিয়েছে, থানা টানা ফালায় রেখে চলে গেছে। এবং আমাদের মনে থাকা উচিত প্রায় 3 4 5 6 মাস আমরা কিন্তু পুলিশের রাত্রে ওরকম সার্ভিস আমরা কোথাও পাইনি। পুলিশ কিন্তু থানাতে যখন কামব্যাক করে তখন আমাদের মতনই সাধারণ মানুষ কিন্তু সারা বাংলাদেশে অলিতে গলিতে আমরা কিন্তু নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। এবং ওপার দেশ থেকে ভারত থেকে গুজব ছড়ানো হয়েছে এবং আওয়ামী লীগের যারা দোষর রয়েছিল তারা গুজব ছড়িয়েছে, অমুক জায়গায় ডাকাতি হবে, অমুক জায়গায় এই হবে ওই হবে, এই হাসিনা টুপ করে ঢুকে পড়লো, এরকম নানান রকম প্রোপাগান্ডা আমরা কিন্তু সহ্য করেছি। আমরা তারপরেও কিন্তু সবাই, প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক যারা অরিজিনাল দেশকে ভালোবাসে তারা কিন্তু আমরা একত্রিত হয়ে আমরা দেশটাকে কিন্তু শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করেছি। এবং আমি একটা ব্যাপারে অবশ্যই ডাক্তার ইউনূসকে আমি ধন্যবাদ দিব, আমার ব্যক্তিগত এটা মতামত, এটা আমার হয়তো দলীয় মতামত না, সেটা হলো যে ওই পরিস্থিতিতে আসলে ডাক্তার ইউনূসের মতন মানুষেরই আমাদের দরকার ছিল আসলে দেশের হালটা ধরা, মানে মাথাটা থাকা। যার কারণে ইন্ডিয়া থেকে শুরু করে বহির্বিশ্বের অনেক দেশ তারা বাংলাদেশকে অনেক কিছু করতে চেয়েছিল যারা বাংলাদেশকে দেখতে পারে না, বা ভারত থেকে শুরু করে তারা কিন্তু ডাক্তার ইউনূসের কারণে কিন্তু ওইভাবে ধাক্কা দিতে পারেনি। এবং খালি ইউনূস যে একা ছিল তা না, আমরা বিএনপি ছিলাম, জামাত ছিলাম, আরো যারা যারা অঙ্গ সংগঠন বা যারা জুলাইকে বিশ্বাস করে তারা কিন্তু আমরা ইউনূস সরকারকে সাপোর্ট দিয়েছি। একার পক্ষে কিন্তু ইউনূস সরকারের সম্ভব না। তার মধ্যে নানান রকম প্রোপাগান্ডা হয়েছে, নানান রকম ষড়যন্ত্র হয়েছে, এখনো ষড়যন্ত্র চলমান। এখন আমি এই 2 বছরের যেটা বলতে চাই, আসলে অতীতে আমরা আর ফিরে যেতে চাই না। অতীতে মনে হলে বুকের ভিতরে অনেক কষ্ট হয় যে আমরা কিভাবে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া 17টি বছর আমরা কিভাবে ছিলাম মাঠে ঘাটে, যা চিন্তারও বাইরে। আমার লাইফেরও এমন কিছু স্মৃতি আছে যা আমার ওটা মনে করলেই আমার চোখ দিয়ে পানি বলেন চলে বলেন আসে। দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এরকম কষ্টের জিনিস আসলে মনে করলে খারাপ লাগে, ভয় লাগে যে ওইরকম দিন আমরা কি পার করেছি। আর এখন 5 তারিখের পরে অনেক রকমের দেখা যায় যে তারা জুলাই যোদ্ধা সাজে, অথবা আমাদের দলে হোক অন্য দলে হোক বড় বড় নেতা হতে চায়, বা সুন্দর স্যুট কোট পরে পাঞ্জাবি পরে বড় বড় নেতাদের পাশে যে তারা সেলফি ওঠে, চেয়ারে বসে, তখন দেখে একটু হাসাও আসে, আবার ভিতরে রক্তক্ষরণও হয় যে এদের মতো চামচাদের কারণে, এদের মতো দেশদ্রোহী বলা চলে একরকম, যারা স্বৈরাচার হাসিনার আমলে তারা আতাত করে চলেছে, অথবা তারা দলই পাল্টিয়েছিল যে আমরা তো আর ওই দল করি না, কিন্তু তারা দেখা গেল যে পরবর্তীতে তারা হয়তো সরকারি দলের লোক হোক বিরোধী দলের লোক হোক, তারা নানান ভাবে সেখানে প্রবেশ করতেছে। এগুলো দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ আমরা যখন আন্দোলন করেছি বা ব্যানার ধরার মতো 10 12 জনও আমরা ওই সময় পাইনি। আর এখন লোকে গুনে শেষ করা যায় না, একটা মিটিং দিলে 1000 2000 3000 5000 লোক হলেও মানে যে ওটা মনে হয় যে আরো কম, আরো বেশি হতে পারতো। যাই হোক, এই 2 বছরে আসলে অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে দেশটা গিয়েছে। এবং ডাক্তার ইউনূস, আমি বলবো না যে সব ক্ষেত্রে সে সফলতা অর্জন করেছে, কারণ তারও একটা সীমাবদ্ধতা ছিল। আর আমাদের কিছু ব্যর্থতা রয়েছে, যে আমরা হয়তো ক্ষমতার জন্য বলি বা যে কারণে বলি, আমরা যারা জুলাই যোদ্ধা বা জুলাই একসাথে আমরা মাঠে ছিলাম, আমরা কেমন জানি ডিভাইড ভাগ হয়ে গিয়েছিলাম, এখনো কিছুটা রয়েছে। এটা আমার কাছে খুবই কষ্টদায়ক, কারণ আমাদের এই ভুলের কারণে স্বৈরাচার আবার ফিরে আসার একটা সুযোগ পাইতো।
আমরা যদি নিজেদের মধ্যে কামড়াকামড়ি মারামারি করি। আমাদের উচিত হলো গঠনমূলক ভাবে আলোচনা সমালোচনা করা। কিন্তু আহ, আমি আমি একটু প্রশ্ন করছিলাম যে আপনার জুলাই পরবর্তী কোনো অর্জন আপনি দেখেন কিনা, এটা বলছি। আচ্ছা, আমি সেটাই আসতেছি। এখন জি। বিষয়টা হলো যে আমরা ওই রকম যে হানাহানি নিজেদের মধ্যে দ্বন্দ্ব, হুম, ওরা নেক্সট সময় কিন্তু আমাদের বিরোধী দলের বন্ধুরা তারাও কিন্তু আমাদের বলেছিল যে বিএনপি মনে হয় আওয়ামী লীগকে নিয়ে আসবে, এরকম বলেছিল। আবার আমরা কিন্তু ব্লেম দিয়েছিলাম যে জামাত হয়তো তাদের আশ্রয়স্থলে আওয়ামী লীগকে তারা নিচ্ছে আমাদেরকে আহ, মানে ক্ষমতার থেকে হটানোর জন্য। এরকম কিন্তু একে অপরের এরকম ব্লেম চলছিল, যেটা দেখে খুবই ভিতরে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। যাই হোক, এখন আমি যেটা বলতে চাই যে ডাক্তার ইউনূস উনি ছিলেন, দেশটাকে একটু কন্ট্রোলের মতন রাখার চেষ্টা করেছেন, এটা একটা সফলতা ওনার আমলে। এবং আমাদের বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা এখন ক্ষমতায় রয়েছে বা আমরা এখন ক্ষমতায় আছি। কিন্তু আমাদের এই 3 থেকে 3.5 মাস হয়তো হয়েছে আমাদের এই ক্ষমতার সময়। আবার জি। এবং আপনাদের মনে থাকা উচিত যে আমরা ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে ওদিকে ইরান, ইসরায়েল আর হলো আমেরিকার যুদ্ধ শুরু হয়ে যায়। সেই কারণে বৈশ্বিকভাবে দেশের একটা অর্থনৈতিক একটা ধাক্কা লাগে। তবুও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি শক্ত নেটওয়ার্কের সমস্যা তিনি হচ্ছে মনে অনেক হয়। এই সমস্যাকে তিনি সমাধান করার চেষ্টা করেছেন। তার মধ্যে অন্যতম যেটা আমাদের বিরোধী দলের বন্ধুরা হয়তো স্বীকার করে না বা তাদের মুখ থেকে কখনো পায় না, এই ডাক্তার ইউনূস সরকার এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তারা যে পরিমাণ দেশে ঋণ ঋণ রেখে গেছে, যা কল্পনারও বাইরে। 2 লক্ষ কোটি টাকার উপরে ঋণ আমাদের বাংলাদেশের সরকারের উপর, ঘাড়ের উপর বোঝা রেখে গেছে। আমাদের এই সরকার এই 3.5 মাসের মধ্যে প্রচুর পরিমাণের, এমনকি বিদ্যুতের আদানি গ্রুপের থেকে শুরু করে অনেক বিদ্যুৎ থেকে শুরু করে অনেক ঋণ ঋণ খেলাপি বা ঋণ রয়েছে, এই ঋণগুলা কিন্তু পরিশোধ করেছে আমাদের এই সরকার। হয়তো আমাদের অর্থনৈতিক ভাবে এখন আমরা শক্তিশালী না, তারপরে আমি কিছুদিন আগেও দেখলাম যে আমাদের কিন্তু অর্থনৈতিক এখন প্রায় 35 বিলিয়ন ডলারের উপরে বোধহয় সম্ভবত আমাদের রিজার্ভ এখনো রয়েছে। আমরা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। এই সময় আমাদের যদি বিরোধী দল আবার নতুন করে কোনো ঝামেলা তৈরি করে, রাজপথে আন্দোলনের নামে যদি সরকারকে আবার বেকায়দা ফেলানোর চেষ্টা করে, তাহলে এটা আরো দুঃখজনক হবে। আমরা চাই স্বাধীন দেশ, আমাদের বিরোধী দল তারাও গঠনমূলকভাবে সমালোচনা করুক, তারাও আন্দোলন সংগ্রাম করুক, কিন্তু এমন আন্দোলন সংগ্রাম নয় যে সরকারে বেকায়দা, শুধু সরকারের জন্য নয়, এবং খাল কেটে কুমির আনা জানি না হয়। এটা অবশ্যই আমাদের বিরোধী দলের ভাইরা দেখবেন। এবং আমি সেই সাথে বলতে চাই, আমাদের সরকার আমার দৃষ্টিতে আমি বলতে চাই যে অনেকগুলো অগ্রগতি হয়েছে। তার মধ্যে রিসেন্ট একটা অগ্রগতি যেটা ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে, আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে গেছে, সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী উনি একটা চমক দেখিয়েছেন। প্রথমে উনি গিয়েছেন হলো মালয়েশিয়া সফরে গিয়েছেন। ওখানে যথেষ্ট মালয়েশিয়া সরকার তাকে সম্মান দেখিয়েছেন এবং তাদের সাথে আহ, আমাদের যে রেমিটেন্সের ব্যাপার রয়েছে, কারণ আমরা অবশ্য অবগত বহির্বিশ্বে আমাদের যত রেমিটেন্স আসে তার মধ্যে মালয়েশিয়া কিন্তু একটা অন্যতম, এবং 3-4টা দেশের মধ্যে কিন্তু অন্যতম একটা দেশ মালয়েশিয়া। প্রচুর শ্রমিক বাংলাদেশের ওখানে কর্মরত রয়েছে। সেখানে অবশ্যই আমাদের সরকার ওখানে একটা ভালো কিছু করে চুক্তি করেছে, যেটা আমরা জি। স্বাগতম জানাই। পরবর্তীতে চীনে যায়, চীনে যাওয়ার পরে ভারতের ঘুম হারাম হয়ে যায় যে বাংলাদেশের সরকার আমাদের ভারতে না এসে আমন্ত্রণ জানালাম আসলো না, সে কিন্তু চীনে গেল। চীনে যে অফুরন্ত সাফল্য বয়ে নিয়ে এসছে, কতগুলো চুক্তি করেছে। এবং আমি কিছুদিন আগেও আমাদের সঞ্চালন স্নেহের আমিনুল একটা পোস্ট দেখলাম যে এবারের বাজেটে কোনো কিছুই নেই, কোনো আহ, সরঞ্জাম কেনা নাই, সেটা হলো সামরিক বাহিনী শক্তিশালী নেই। আমি কিন্তু প্রতিবাদ জানিয়ে সাথে সাথে আমি কিন্তু পোস্ট করেছি জি, এবং জি, কমেন্টে দিয়েছি যে না ভাতিজা, আসলে সেটা না, আমাদের সরকার ঠিক লাইনে যাচ্ছে, ঠিক চেষ্টাই করতেছে। সে কি করলো, কিন্তু 24টি জেট-এনসি আধুনিক ফাইটার প্লেন, যেটা পাকিস্তান ব্যবহার করে ভারতের রাফায়েল
যাকে তারা এত গর্ব মনে করেছে, ইউরোপের সেরা রাফায়েল, সেটাকে কিন্তু বিধ্বস্ত করেছে জে-10সি চীনের তৈরি। সেই প্লেন কিন্তু, ফাইটার প্লেন কিন্তু আমাদের সরকার 24টা কিন্তু অর্ডার দেওয়ার পথে এবং অনেকটা এগিয়ে গিয়েছে চুক্তির একদম শেষ প্রান্তে, এবং আমরা খুব দ্রুত আশা করি আমরা আচ্ছা, জে-10সি আমরা আবার একটু ফাইটার শুনবো, প্লেন পাবো। আমরা আবার একটু শুনবো, আপনি দারুণ বলেছেন। হ্যাঁ, তো আসলে ওটা আমি পরবর্তীতে আপনি যে কারেকশন করছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ওই সময় নিউজ পাচ্ছিলাম না, পর আমি নিউজ পেয়েছি এই যে এই ফাইটার জেট কেনার ব্যাপারে। তো যাক, এখন আমরা একটু যাচ্ছি আমাদের মুক্তাদির ভাইয়ের কাছে। তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে জুলাইয়ের 2 বছর চললো, এই 2 বছরে আপনি অর্জন এবং ব্যর্থতা কি কি দেখেন? দেখেন, জুলাই অর্জন এবং ব্যর্থতার কথা যদি বলি, জুলাই অর্জন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচারী শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি। অন্তত বাসায় গেলে রাত্রে নিরিবিলি ঘুমাইতে পারি, পুলিশ এসে বলে না যে ওঠেন, থানায় যেতে হবে। ঠিক কিন্তু ঠিক। জুলাই জুলাই আন্দোলন করলাম যে উদ্দেশ্যে, এখন পর্যন্ত, এখন যেহেতু সরকার দায়িত্বে আছেন, সরকারের বেশ কিছু কাজ রয়েছে এই জুলাই আন্দোলনকে ঘিরে। জুলাই আন্দোলনে কি উচিত ছিল যে এই মাসব্যাপী একটা কর্মসূচি দেওয়া? আমি জানি না বিএনপি কোনো কর্মসূচি দিয়েছে কিনা। আমাদের সরকার সাউন্ডের দলীয় এমপি সমস্যা তো হচ্ছে। দেখি যে আমি একটু কথা যোগ করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা কর্মসূচি ছিল, সেটা হলো ইসেতে শহীদদের প্রতি সম্ভবত শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ভোরবেলাতে, আমার জানা মতে বিএনপি থেকে এটা উদ্যোগ নিয়েছে এবং এটা করেছে। এটা প্রথম ধাপ। জি, যতটুকু বলছেন ধন্যবাদ। তার পরবর্তীতে আপনি আর আমি আপাতত কথা শেষ করি। সেটা হলো, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের কারণে জুলাই হলো, আর যারা এই জুলাই করতে বাধ্য করলো, আমাদের প্রথম কাজ আমরা মনে করি দ্রুত অপরাধীদের বিচার সম্পন্ন করা। আমরা গত কদিন আগে হাসানুল হক ইনু, যিনি শেখ হাসিনার সাথে যে কথোপকথন হয়েছে, সেই হাসানুল হক ইনুর 10 বছরের সাজা দেখে আমি সত্যি অবাক, যে হাসানুল হক ইনু 100 বার ফাঁসি হলে মনে হয় জুলাই শহীদদের ঋণ শোধ হবে না। আজকে যারা জুলাই করতে বাধ্য করেছে, আমরা দৃশ্যমান কিন্তু এখন পর্যন্ত বিচার দেখে নেই। এরপরে জুলাই শহীদদের পুনর্বাসন নিশ্চিত করা, আমরা হয়তো কাগজে কলমে অনেক জুলাই শহীদদের পুনর্বাসন দেখতে পাই, কিন্তু বাস্তবে আসলে কতটুকু করছে এটা কিন্তু দেখার বিষয়। জুলাই ইতিহাসে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের একটা মানে স্মৃতি, জুলাই জাদুঘর, এগুলা একটা মানুষের মধ্যে একটা উন্মুক্ত করে দেওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত সেই আমরা আসলে এটা আসলে কতটুকু দেখতে পারছি, এটা আপনারা ভালো জানেন, যে আমরা এই জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি জাদুঘর অথবা তাদের ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আমরা কি কি ভূমিকা পালন করেছি। জুলাই আসবে যাবে, কিন্তু আমরা জুলাইয়ের বিচার যদি নিশ্চিত না করতে পারি, জুলাই পুনর্বাসন যদি নিশ্চিত করতে না পারি, তাহলে এরকম জুলাই আবার হবে। তবে যাদেরকে আমরা হটাইছি, সরকার দলীয় এবং আমরা যারা এখন বিরোধী দলীয় আছি, উভয় যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে এই স্বৈরাচারী শাসক আবার ফিরে আসবে। আমরা কি করি, যারা এই স্বৈরাচারী শাসকদের থেকে আমরা চাঁদা তুলি, এমনি তো তাদের নামে যদি মামলা দেওয়া হয়, পারতপক্ষে চেষ্টা করি তাদের মামলা থেকে মানে বাঁচানোর জন্য। আমরা কি করি, যারা জুলাই আহত করলো তাদেরকে টাকার বিনিময়ে দেশ থেকে বাইরে হওয়ার সুযোগ তৈরি করে দিই। এখন পর্যন্ত যদি জুলাই যারা শহীদ হয়েছে
জুলাই যারা করছে সেই যদি দ্রুত বিচার কার্যকর না করি, তাহলে খুব শীঘ্রই কামব্যাক করবে স্বৈরাচারী শাসকরা। তারা আমাদের দেশে আছে। আমাদের দেশে ইন্ডিয়ার প্রেতাত্মারা কি নাই? রয়ের প্রেতাত্মারা কি নাই? আমরা এখন যদি রয়ের কথা বলি, যে কোনো সময় মানে আমি নিজে গুম হয়ে যেতে পারি। কিন্তু তারা কি আমাদের দেশে নাই? তারা কি শেখ হাসিনাকে নিয়ে আসার জন্য তারা কি অবদান রাখবে না? সেই ক্ষেত্রে ৪৩। প্রতিটা অঞ্চলে যারা এই জুলাই যোদ্ধাদের বাধা প্রয়োগ করছে, যারা হত্যা করেছে, তাদের চিরজীবী অভিযানের মতো তাদের নাম তালিকা করে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এবং যারা রাঘব বন রয়েছেন তাদেরকে দ্রুত বিচার কার্যকর করা উচিত। দেখেন, আমরা যে জুলাই করে দেশ পেলাম, আমরা কি করব? সংস্কার এবং নির্বাচনের আগে কথা বলছি। জুলাই গণঅভ্যুত্থান এবং আমরা আহ আহ, গণভোট করলাম। সরকারি দলের ভাইরা যারা এখন দায়িত্বে রয়েছেন, তারা আসলে জুলাই স্বীকৃতি দিতে যারা জুলাই স্বীকৃতি দিতে চায় না, আমরা ধরে নেব তারা কি ওই স্বৈরাচারী শাসকদের সুযোগ সুবিধা দিতে চায়? আমরা সেই আমাদের এই উভয় দলের নেতারা দীর্ঘদিন এই জুলাই আন্দোলনকে নিয়ে গবেষণা করলো। নির্বাচন হলো, সংস্কার নাই, গণভোটের বাস্তবায়ন নাই। কেন আমরা গণভোট বাস্তবায়ন করতে চাই না? কেন জুলাই স্বীকৃতি দিতে চাই না? কেন আপনি বললেন যে আমরা যদি একত্র না থাকি, স্বৈরাচারী যারা আছেন তারা আবার ফিরে আসবে। হ্যাঁ, আসবে। আপনার সরকার জুলাই নিয়ে যে অবহেলা করছে, এর খেসারত কিন্তু সরকারকে দিতে হবে। বিধায় আমি চাই আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে যারা আমাদের আলোচনা শুনছেন, সরকার দলের ভাইরা, যারা প্রশাসনে রয়েছেন, তাদেরকে বলছি যে জুলাই আন্দোলনকে স্বীকৃতি দিন। গণভোট করলেন এত টাকা খরচ করে, সেই গণভোটের বাস্তবায়ন নাই। দেখেন ব্যর্থতাগুলো কোথায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি। এরপরে আমরা যদি বলি আইন শৃঙ্খলার অবনতি, তারপরে ব্যাংকিং খাত, বেকারত্ব এবং কর্মসংস্থান। আজকে জেনজিদের কারণে, বেকারত্বের কারণে, কোটা সংস্কার কারণে আন্দোলন হলো। আমরা সরকার তরফ থেকে সেই জেনজিদের কোনো পদক্ষেপ দেখতে পাইছি? কর্মসংস্থানের বিষয়টি দেখতে পাইছি? আইটি উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে সরকারি কোনো ম্যাপ আমি এখন পর্যন্ত দেখিনি। আমাদের সরকার বাহাদুর, বেশ কিছুদিন দেখলাম উনি খাল খনন নিয়ে ব্যস্ত। মানে সারা বিশ্ব যখন মুঠের মধ্যে বিরাজ করে, আর আমরা তো তখন রওনা দিছি কি গরুর গাড়ি নিয়ে রওনা দিছি। আমরা আগে খাল খনন তৈরি নিয়ে ব্যস্ত আছি। তরুণদেরকে যদি আমরা ব্যবহার করতে না পারি, ছাত্রদেরকে পার্ট টাইম যদি জবের ব্যবস্থা করতে না পারি, বেকারত্ব যদি দূর করতে না পারে, আমাদের দেশে বোঝা হয়ে যাবে। আজকে ব্যাংকিং খাত কত অচল অবস্থা। স্বৈরাচারী শাসক তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বিদেশের মাটিতে আচ্ছা, তারা বেগম পাড়া তৈরি করছে। আমরা কিন্তু এটা কি সরকার দলীয় উচিত না? সরকার দলীয় যারা আছেন, আমরা একটু শুনি। এখানে আমি আসলে টাইম করছি, টাইমটা মেনটেন রাখতে চাচ্ছি। তো আমরা আপনার কাছে আবার একটু আসবো। তো আমরা একটু প্লাবনের কাছে যাচ্ছি। তো আপনার কাছে যে অভিযোগ করলো, যেখানে আমাদের মুক্তাদির ভাই উনি যেভাবে আসলে করলেন যে আপনার বিচার, জুলাইয়ের যে অপরাধী যারা আছে, জুলাইয়ের এই হত্যাকাণ্ড ঘটালো, তাদের বিচার, সংস্কার এবং সনদ, এগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন করেন নাই। এবং সরকার কি আসলে এটা বাস্তবায়ন করতে চায় নাকি করবে না, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন।
আমার সহযোদ্ধা বা আজকে আলোচক ভাই মুক্তাদির ভাই অনেক কথা বললেন, আমি মনোযোগ দিয়ে কথাগুলো শুনলাম আর ভাবলাম যে আমার সরকারের বয়স মাত্র 3.5 মাস, কিন্তু প্রত্যাশাটা এই পরিমাণ, মনে হয় যে 10 বছরে সেটা পূরণ করা সম্ভব কিনা। যাই হোক, তারপরে আমি বলবো যে আমরা প্রায় এই 3.5 মাসের মধ্যে 2-2.5 মাস আমরা ইরান, আমেরিকা আর হলো ইসরায়েলের যুদ্ধের যে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি, সেটা আমরাও কিন্তু সম্মুখীন হয়েছি। যাই হোক, এখন আমি বলতে চাই, সব প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা করব, আমি প্রত্যেকটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করতেছি। সেটা জি, হলো ওই জুলাই, যেটাকে গণভোট হয়েছে বা বাস্তবায়নের, এইটা নিয়েই কথা বলি আমি। আমাদের সরকার কিন্তু একবারও বলেনি যে আমরা গণভোটকে বা জুলাই যে সনদ বাস্তবায়ন সেটা আমরা করব না। আসলে কি, যারা, এটা 3টা ভাগ আছে আমাদের বাংলাদেশে, আমরা কিন্তু সবাই একসাথেই আন্দোলনটা করেছি, জি। কম বেশি থাকতে পারে, আমরা সবাই সম্পৃক্ত। আবার আমাদের দলের বাইরেও সাধারণ মানুষ কিন্তু তারাও আমাদের সাথে সম্পৃক্ত। এত বড় আন্দোলন সফল হয় না, আমাদের রয়েছে। এখন আমার বিষয় হলো যে কেউ চাচ্ছি যে একদিনেই জুলাই সনদ বাস্তবায়ন হোক, কেউ চাচ্ছি 3 মাসের মধ্যে হোক, কেউ চাচ্ছি 6 মাসের মধ্যে হোক, কেউ চাচ্ছে 1 বছর বা 2 বছর লাগে হোক। আমার ব্যক্তিগত দৃষ্টিতে আমি মনে করি জুলাই সনদটা, এগুলোর যে যতগুলো ধারা আছে, এগুলোর মধ্যে যেগুলো মৌলিক চাহিদা সম্পন্ন, যে আমার জনগণের ভালো হবে, জনগণের মঙ্গল হবে এবং স্বৈরাচার সরকার নতুন করে গড়ে উঠবে না, এই থিং গুলা, যেগুলো যেগুলো পয়েন্ট আছে, এগুলোকে আমি মনে করি যে অবশ্যই বাস্তবায়ন হওয়া দরকার। এবং সেটা ধাপে ধাপে হলেও সমস্যা নেই, একটু ধৈর্য ধরলে বোধহয় ভালো হবে। কারণ আমাদের এই বিএনপি সরকারকে অনেক ব্লেম দেওয়া হয়েছে নির্বাচনের সময়, আমার মনে আছে, আমি ভুলে যাইনি, যে আমরা ভারতের দালাল, ভারতের দোসর, ভারতের প্রেসক্রিপশনে চলতেছি, কিন্তু বাস্তবায়ন কিন্তু আমরা তার উল্টো দেখলাম। আমরা ভারতে না গিয়ে আমরা মালয়েশিয়া হয়ে চীনে গেলাম। এখন কিন্তু সবাই স্পষ্ট যে আমরা ভারতের ধার ধারি না, ভারত আমাদের যতটুকু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে আমরাই ততটুকু বাড়িয়ে দিব। আর একটা জিনিস মনে করে দিতে চাই, আমাদের সহযোদ্ধা বা আমার বিরোধী সহ কর্মী বা সহ আলোচক ভাইকে, মুক্তাদির ভাই, আপনি কি বিগত 17টি বছর আপনি কি কখনো দেখেছেন সীমান্তে বিডিআর বলি বা আমাদের বিজেপি এরকম সাহসিকতা দেখিয়েছে কখনো? হাসিনার আমলে আমাদের বিএনপি সরকারে কিন্তু দেখিয়েছে। বর্ডার গার্ডে, বর্ডারে কিন্তু আর আমরা ওইভাবে ওই লেজ গুটিয়ে পালিয়ে আসি না, আমরা কিন্তু উল্টা প্রতিবাদ করেছি এই বিএনপি সরকারের আমলে। আমরা যদি ভারতের দালালি হতাম তাহলে কিন্তু আমরা এত বড় সাহস পেতাম না। অতএব এইখানে আমাদেরকে অবশ্যই রেসপেক্ট করতে হবে এবং আমাদেরকে বাহবা দেওয়া আপনার উচিত। একটু সুযোগ দিবেন। আপনি অবশ্য ভারতের দালালি করেন না, ঠিক আছে, কিন্তু এই আপনার সরকারের এই সময় 1 মিনিট একটু আমি, সময় নিন। এই আচ্ছা বলুন শেখ বলুন। হাসিনার আমলের এখনো রাষ্ট্রপতি রয়েছে, ওই সময়কার স্পিকার ছিল, জেলে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে বের হয়েছে, এখনো সেনা প্রধান রয়েছে। তার মানে আমরা ভারতের গোলামি করি না, ঠিক আছে, এটা কি জুলাই যোদ্ধাদের সীমান্ত হত্যা বন্ধর সেরকম কোনো পদক্ষেপ হয়েছে শেখ হাসিনার সাথে? জুলাই যোদ্ধাদের কি এটাই ছিল যে এখনো চুপ ভাই বসে থাকবেন রাষ্ট্রপতিতে? আচ্ছা আচ্ছা, এটার উনি উত্তরটা আমার কাছে আছে, ধন্যবাদ। এত আমি বলি সুন্দর তাহলে এবার। অবদান দেখছে যে দেশের যখন আহ, সরকারি দলের হিসাবে প্রায় 800-900 আচ্ছা, শহীদ আমরা হয়েছে, একটু শুনি। এরপরে আমরা 14,000 আহত হয়েছে। আমরা একটু শুনি। আর তখন 1 মিনিট একটু, আমরা একটু তখন শুনি, আপনার রাষ্ট্রপতি সময় একটু কথা বলতে দেন। আমরা শুনি, আপনার সময় বলেন না। জি, জি বলেন, প্লাবন কাকা বলেন। ধন্যবাদ, সমস্যা নেই। আসলে আমার বিরোধী দলের ভাইয়ের মনের মধ্যে অনেক রাগ, অনেক ক্ষোভ জমে আছে। আমি আশা কোনো করি ঠিক নাই। আমাদের সরকার প্রত্যেকটা জায়গায় মলম লাগিয়ে দিবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। যাই হোক, একটু ধৈর্য ধরতে হবে ভাই,
17টি বছর আমরা কষ্ট করেছি। আমাদের রাষ্ট্রপতি যখন আম- এখনো আছে। আমি উত্তর দিব ভাই, আমার উত্তর আছে আমার কাছে ভাই, টেনশন নাই। এতদিন যেহেতু আমরা 17টা বছর কষ্ট করেছি ভাই, আমাদের আর 17টা মাস অন্তত কষ্ট একটু একটু সহ্য করেন ভাই। আমরা চেষ্টা করি আরো ভালো কিছু চমক দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, এবার আমি আসি আমার সেই কথায়, সেটা হলো যে আমার বিশ্বাস জুলাই যে সনদ সেটা পর্যায়ক্রমে ধীরে ধীরে বাস্তবায়ন হবে। একদম সবই যে মনের মতো হবে সেটাও কিন্তু না, কারণ আমাদের দেশটাকে এখনো কিন্তু আমলাতন্ত্র অবস্থান রয়েছে। একদিনে কিন্তু আমরা চাইলে যত পুলিশ আছিল সবটাকে বহিষ্কার করে বা জেলে পাঠানো এটা কিন্তু সম্ভব না বাস্তবতার দিক দিয়ে, তাহলে কিন্তু দেশের অবকাঠামো ভেঙে পড়বে। আমলারাও তাই, চোখের সামনে যখন আমলাদের দেখেছি যারা জয় বাংলা বলতে বলতে মুখের ফেনা তুলতো, তারা আজকে পোল্টি মেরে আমাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে, আমাদেরকে ছাড় বা আমাদেরকে করার চেষ্টা করে। আমরা কিন্তু মনের মধ্যে বা চোখের মধ্যে কিন্তু ওই ছবিটা ভেসে ওঠে যে দুদিন আগে তোরা ছিলি কি, এখন আবার পোল্টি মারতেছিস। আসলে বিষয়টা হলো কি, এতগুলো জায়গা একসাথে বহিষ্কার করে তাদেরকে সরায় দেওয়ার সুযোগ নাই। দেশের একদম অবকাঠামো একদম তাসের ঘরের মতন ভেঙে পড়বে। যাই হোক, তারপরে কিন্তু সম্ভবত 10,000 পুলিশ নিয়োগ করা হয়েছে এবং পুলিশের রাঘববোয়াল কিন্তু ধীরে ধীরে ধরা হচ্ছে, যেটা ইউনূস সরকারের আমলেও অনেকগুলোকে ধরা হয় নাই। আমাদের এই 3 মাস হয়েছে, এটাও খেয়াল করে দেখা দেখা উচিত বা এটা মনে রাখা উচিত। যাই হোক, আমি বলতে চাই জুলাই সনদ ধীরে ধীরে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আর একটা মুক্তাদি ভাই বলেছে সেটা হলো দেশের বেকারত্ব বা এগুলা নিয়ে বলেছে। ভাই আমাদের সরকার মাত্র, ইউনূস সরকার তো গেল মাত্র আমাদের 3.5 মাস, এর মধ্যে যদি অগ্রগতি বলেন, কেবল বিদেশ থেকে ঘুরে আসলো। আমরা বিদেশ থেকে যদি সহযোগিতা না আনতে পারি, বিনিয়োগ না আনতে পারি, দেশের অর্থনৈতিক চাকা কিন্তু ঘুরবে না। আমি কিন্তু স্পষ্ট যেটা আমি কিছুদিন আগে খেয়াল করলাম, চীনে যে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন, উনি কিন্তু এই সফরের পাশাপাশি একটা কাজ করেছেন। চীনের সবচাইতে বড় বড় যারা ধনাঢ্য বলি বা যাই বলি, বড় বড় কোম্পানির মালিক বা ইন্ডাস্ট্রির মালিক, তাদের সাথে একটা বৈঠক করেছে। ওখান থেকে কিন্তু 9 দশমিক সামথিং বিলিয়ন ডলারের কিন্তু বিনিয়োগ কিন্তু বাংলাদেশে তারা করার আগ্রহ দেখিয়েছেন এবং বাংলাদেশ কিন্তু তাদেরকে ওয়েলকাম জানিয়েছে। এই ইউনূস সরকার আসার পরে সম্ভবত প্রস্তাব করেছিল। প্লাবন ভাইয়ের কথা শোনা যাচ্ছে? বাতিল করে, হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। বলেন বলেন বলেন, এখন নেটওয়ার্কের বিষয়টা, সমস্যা হচ্ছে। ও জি বিষয়টা বলেন। হলো যে তাহলে ভারতের অর্থনৈতিক অঞ্চল শেখ হাসিনা দিয়েছিল খুলনাতে, সেটাকে কিন্তু হটিয়ে দিয়ে চীনকে নিয়ে আসে বসানো হলো। আমরা যদি ভারতেরই দালালি করতাম তাহলে এত বড় দুঃসাহস কিন্তু আমরা পেতাম না যে আমরা ভারতে হটিয়ে দিয়ে আমরা চীনকে ওখানে নিয়ে আসলাম। যাই হোক ভাই, ভবিষ্যতে আমাদের আরো চমক দেখবেন ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। এবার আমি দ্বিতীয় কথায় আসি, সেটা হলো বেকারত্ব। বেকারত্ব যেটা বললাম যে 9 দশমিক কত সামথিং বিলিয়ন ডলার কিন্তু বিনিয়োগ নিয়ে আসতেছে এই আমাদের সরকার। এইগুলো টাকা আসলে, অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে, বা আমাদের ওই যে বাংলাদেশ থেকে কাঁঠাল কিন্তু নিতে চেয়েছে চীন, এটাও আপনি জানেন বোধহয়। এবং আরেকটা চমক, সেটা হলো ভারত কিন্তু আমাদের করিডোর ব্যবহার করতে দেয় না। আমরা কিন্তু নেপালে যেতে পারি না, আমরা ভুটানে সহজে যেতে পারি না, আমরা পার্শ্ববর্তী চীনে কিন্তু যেতে পারি না। আমি কিন্তু ওই বাংলা বান্ধা কিন্তু সীমান্তে আমি গিয়েছি, ওখান থেকে মাত্র 22 কিলোমিটার পরে হলো কিন্তু ওখানে ভুটান, ওদিকে হলো নেপাল, মাত্র অল্প কিছু সীমান্ত, 50 কিলোমিটার 22 কিলোমিটার দূরত্বে ভুটান, আর হলো নেপাল, পাশেই হলো চীন, মাত্র হয়তো আর 80 কিলোমিটার পরে চীন। কেন আমাদের যদি ভারত ওইটুকু করিডোর ব্যবহার করতে দিত, তাহলে আমরা চীনে বাসে করে প্রতিদিন যাইতাম চীন থেকে, আবার চীন থেকে বাংলাদেশে ফিরতে পারতাম। কিন্তু এটা কিন্তু আমাদের ভারত দেয় নাই। কিন্তু চীন কি করলো, মিয়ানমার হয়ে, হয়তো অনেক দূরত্ব, মিয়ানমার হয়ে কিন্তু আমাদের করিডোরের প্রস্তাব দিল। তাহলে ইনশাল্লাহ এই করিডোরটা বাস্তবায়ন হলে বুলেট ট্রেন আসবে। এই বুলেট ট্রেনের মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুত, মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমরা চীনের ওই ওয়াং, কোন জানি শহর ওটা, সরি এই মুহূর্তে মনে নেই, ওই ওই শহরে কিন্তু আমরা পৌঁছাইতে পারবো। যাই হোক জি জি ভাই, একটু ধৈর্য ধরবেন। আমাদের জি জি। আমরা অর্থনৈতিক বলেন আর এই যে বেকারত্ব বলেন, ধীরে ধীরে সমাধান হবে। এই যে পে স্কেল,
কেন ইউনূস সরকার পে স্কেলকে কি সে করে পারতো না? করেনি কিন্তু। সে কিন্তু ঋণের বোঝা আরো বাড়িয়ে গিয়েছে। হয়তো দেশটাকে আচ্ছা ঠিক রাখার জন্য আমরা সে আমরা নানান রকম আমি এই কথাটা বলে শেষ করি, এটা বলা দরকার। 1 মিনিট। ইউনূস সরকার কিন্তু পে স্কেলটা বাস্তবায়ন করেনি, কিন্তু আমাদের এই সরকার কিন্তু বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এই মাস থেকে, সামনের মাস থেকে কিন্তু, বা এই মাস থেকে কিন্তু সেটা বলাই হবে। তাহলে আমরা করতেছি না কি? আমরা তো সবই করার চেষ্টা করতেছি। আমাদের সরকারের উপর অবশ্যই আস্থা রাখতে হবে। সাধারণ জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আমি বলবো আমাদেরকে আরেকটু আস্থা রাখুন, আমাদেরকে আরেকটু সহ্য করুন। আমরা আপনাদেরকে অবশ্যই ভালো ফলাফল দেব এই জনগণের এবং আপনাদের জন্য, ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, মুক্তাদির ভাইয়ের নেটওয়ার্কে মনে হয় খুব সমস্যা হচ্ছে, প্রায় ডিসকানেক্ট হয়ে যাইতেছে প্রায়। আচ্ছা, তো লালন কাকা আসলে অনেক কিছুই বললেন। তো উনি উন্নয়নের ফিরিস্তি দিলেন এবং সুন্দর কিছু সাহসী কিছু পদক্ষেপের কথা বললেন, এবং প্রথম সফর মালয়েশিয়া, চীন, সেই জায়গায় যাওয়া এবং অর্থনীতি অঞ্চল দেওয়া, এগুলা সহ সাহসী অনেকগুলো কর্মকাণ্ড তিনি দিলেন। তো আপনি এগুলো বিষয়ে একটু জবাব দিবেন। আরেকটা বিষয় আমি একটু সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হলো সংসদে বিরোধী দলের দুর্বলতা। এটা বর্তমান সময়ে অনেক বেশি আলোচিত হচ্ছে, বিশেষ করে হাম ইস্যু, তারপরে আপনার আরো বেশ কিছু ইস্যুতে জামায়াত ইসলামী বা বিরোধী দল যারা, তাদের একটু দুর্বলতা দেখা যাচ্ছে, এটা নিয়ে একটু সমালোচনা হচ্ছে। এই বিষয়টা একটু সাথে বলবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আমিনুর ভাই। চীনে সফর করছেন, মালয়েশিয়া সফর করেছেন। আমাদের দেশের যে পরিমাণ কর্মসংস্থান সৌদি আরব, মালয়েশিয়া অথবা বিভিন্ন রাষ্ট্রে যায়, সরকার কি বলেছে মালয়েশিয়ার কলিং উন্মুক্ত হয়ে গেল? ঘোষণা দিয়েছে, বেকারত্ব দূর হয়েছে, মানে আমাদের দেশের ওখানে ম্যান পাওয়ার। এটা কিন্তু একটা আবেদন এটা করা কিন্তু হয়েছে। এটা আচ্ছা, কিন্তু অনেক ঠিক বড় আছে, একটা বার্তা দেয়, কারণ যাদেরকে বাংলাদেশের ধরে সরকার রাখা হয়েছে হলেই বিনা ভারত যেতে হয়। মানে জি। আমরা ইসেতে, তাদেরকে আমরা কিন্তু ছেড়ে দেওয়ার জেনজির কথা যুগে অনুরোধ করেছে আমরা মালয়েশিয়া জেনজির যুগে সরকারকে। আমরা দেখেছি দুই প্রধানমন্ত্রী দেখেছি, খালেদা জিয়া বেগম, মরহুম বেগম খালেদা জিয়া, এরপরে জি। স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। আমাদের পুরুষ প্রধানমন্ত্রী দেখার সৌভাগ্য হয় নাই। আমরা প্রথম পেয়েছি জনাব তারেক রহমানকে। আমরা প্রত্যাশা করি ভালো কিছু করবে। এখন এই যে সফর করে আসছেন, আসার পর সরকার কি বলেছেন যে আমরা এই সফর করে আসার পর আমাদের দেশে বেকারত্ব দূর হবে? আমরা দেখি যে সরকার আসার পর একটা সংবাদ সম্মেলন করে দেশের মানুষকে জানানো যে আমরা বেকার সংস্থা নিয়ে কাজ করতেছি। আমাদের দেশে স্টুডেন্টদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা পার্ট টাইম সময় দিয়ে কাজ না করাবো এবং এলাকা পর্যায়ে কর্মসংস্থান তৈরি না করবো, ততক্ষণ পর্যন্ত আমাদের বেকারত্ব দূর হবে না, এবং আমাদের দেশের বাইরে যাবে এত আমি টাকা আমি লাগে, একটা কথা বলতে চাচ্ছিলাম, আমরা এক সেই মিনিট। দালালদের এক যদি মিনিট আমরা মুক্তি করতে না পারি, বেকারত্ব দূর হবে না। আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। 1 মিনিট একটু ইন্টারফেয়ার বলেন, করি। বলেন। সেটা হলো, আমাদের তারেক জিয়া কিন্তু একটা কাজ করেছে যা ইতিহাসে কেউ করেনি। সেটা হলো, বিদেশ সফর করে যখন বিদেশে কিন্তু তিনি গিয়েছেন মাত্র আমার জানা মতে 23 জন সদস্য নিয়ে। এটা একটা রেকর্ড, এত কম সংখ্যককে প্রতিনিধি নিয়ে যায় না। যাই হোক, আর আরেকটা বিষয় হলো, তিনি এসে একটা সংবাদ সম্মেলন অথবা করার যেটা, সেটা সংসদে বলেছেন হয়তো। এবং আরেকটা কাজ করেছেন যেটা খুবই আমার কাছে লেগেছে। জি। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা। মুক্তাদির ভাই বলেন। একটা জমকালো। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, এখন 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 শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি অনেকক্ষণ আচ্ছা, হোল্ড ছিলেন। ও আপনার সরি, আচ্ছা কোশ্চেনটা আমি শোনা বলি। যায়নি। আহারে, আমি আচ্ছা, একটু বলতেছি। একটু শর্টে বলেন। হ্যাঁ, জি, হয়ে একটু গেছে 1 শর্টে মিনিটে। বলবেন। সেটা হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী এমন একটা কাজ করেছেন, বাজেট পরবর্তীতে একটা ভুরি ভোজ, একটা নৈশ ভোজের একটা আয়োজন করা হয়, প্রত্যেকটা সরকার করে থাকে। কিন্তু আমাদের সরকার করলো কি, এটাকে বাতিল করে দিল। এই অহেতুক এটাতে কতগুলো কোটি টাকা খরচ হয়, জনগণের টাকা। তিনি দেখলেন না, এটা চলবে না, তিনি এই ভুরি ভোজটা বাতিল করে দিয়ে তিনি এটা করলেন না। বাজেট পরবর্তীতে তিনি ভাষণ দিয়ে আমি এই করব, ওই করব, জনগণের এই সেই এগুলো নিয়ে যে মানুষ
আগের সরকারকে দেখেছি এরকমই করার, তিনি কিন্তু সেটা করলেন না। তিনি এখানেও টাকা বাঁচালেন এবং তার হলো ওই তার সাথে সাক্ষাৎ করার যে চা নাস্তার বিলটা, এটা আমি যা খোঁজ নিয়ে দেখলাম যে সে সর্বনিম্ন পর্যায়ে লাখে নিয়ে আসছে, আচ্ছা, কিন্তু আমরা অন্য একটু অন্য সরকারের সময় লম্বা হয়ে যাচ্ছে। কোটিপতি ছিল। হ্যাঁ, যাই হোক, আচ্ছা, সরি, ঠিক আছে। আমরা মুক্তাদির ভাই, একটু আমিনুল ভাই, লম্বা। এরপরে যদি বলি যে হ্যাঁ, সংসদে জামাত ইসলামের যারা এমপি রয়েছেন তাদের দুর্বলতার কথা বলবেন। আজকে বেশ কিছু তরুণ রয়েছেন জামাত ইসলামী, আবার যারা অনেকেই প্রথম সংসদে গেছেন, যে স্বাধীনতার পর থেকেই জামাত ইসলামীর উপর যে নির্যাতন যখন যে সরকার পারছে করেছে, এরপর থেকে লম্বা সময়ে জামাত ইসলামের উপর যে স্টিম রোলার চালিয়েছে, তারপরে তারা নির্যাতন, মামলা, হামলা সহ্য করে নির্বাচনে অংশ নিয়ে যতগুলো আসন পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের বিরোধী দলের যিনি প্রধান, আমাদের ডাক্তার শফিকুর রহমান, ইনি এককভাবে এক সাইড থেকে যেভাবে অবদান রাখতেছেন, সত্যি প্রশংসনীয়। আজকে গতকাল মেবি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, শিবগঞ্জের এমপি এবং প্রতিমন্ত্রী মীর শাহী আলম, উনিও একটা বক্তব্যে প্রশংসা করেছেন ডাক্তার শফিকুর রহমানকে। আছে দু একজন থাকবে, এরা একসময় যখন এক্সপার্ট হবে, আবার সংসদে আসবে অথবা কিছুদিন যাবে, তখন এদের ভুল শুনে অবশ্যই ভালো অবদান রাখবে। তাছাড়া অনেকে মেধাবী রয়েছেন। যাই হোক, আজকে জুলাই নিয়ে কথা বলতেছি। সরকার বাহাদুর যদি এই জুলাই যোদ্ধাদের বিচার নিশ্চিত করে এবং জুলাই জুলাই যারা আহত বিরোধীদের। হয়েছেন তাদের 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 সবচেয়ে মানে কর্মসংস্থান, তাদের ভাতা, দেশের ব্যাংকিং খাত, এরপরে অর্থনৈতিক খাত, আইন শৃঙ্খলা অবনতি, এইগুলা যদি মানে স্বচ্ছভাবে সঠিক ওয়েতে নিয়ে যেতে পারে, তবেই মনে করবো জুলাই সার্থক। এবং জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় নিয়ে সরকার যে তালবাহানা করেছে, এর মানে এই নয় জুলাই যোদ্ধা হয়ে, জুলাই আহত হয়ে এই তাদেরকে আপনারা প্রতারণা করলেন, গণভোটের আয়োজন করে সেই গণভোট বাস্তবায়ন করলেন না। এটাই এই জন্য কি জুলাই যোদ্ধারা আহত হয়েছে? জুলাই যোদ্ধা কি এই কারণে আহত হয়েছে? ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এস আলম, এরপরে আওয়ামী লীগের খোরশেদ আলমকে নিয়ে বসানোর জন্য আপনারা পায়তারা করেছিলেন। শিলং সাহেব, আমরা যারা বলি যে লম্বা সময় ভারতে যা ট্রেনিং নিয়ে আসছে, আমরা ভারতীয় দালাল আপনাদের বলি না, তবে অনেকেই দেখি বলে যে শিলং সাহেব বললি কে চেনে? এত মেধা চৌকস করে নিয়ে আসছেন ওনার চট্টগ্রামের সেই পটিয়ার লোকজনের, মানে এস আলমের দোসর নিয়ে এসে বসাতে চাইছিল ইসলামী ব্যাংকে। বাংলাদেশে যারা প্রান্তিক জনগোষ্ঠী দ্বারা 3 লক্ষ ইসলামী ব্যাংকের গ্রাহকের লোকজন, সচেতন গ্রাহক ফোরাম, সেই আওয়ামী দোসর, এস আলমের দোসর, খুনি হাসিনার দোসর, ভারতীয় দোসর খোরশেদ আলমকে কিন্তু ইসলামী ব্যাংকে বসতে দেয়নি। তা আমরা চাই এই জায়গাগুলা সরকার ভালোভাবে দেখবে। জনাব তারেক রহমানের প্রতি সেই আশা প্রত্যাশা রয়েছে, কিন্তু এই কয়েক মাসে সেই নজিরটা দেখতে পাচ্ছি না। কেমন জানি সরকার দলীয় লোকজনের গা থেকে একটু স্বৈরাচারী গন্ধ, তারপরে ইন্ডিয়ার একটু গন্ধ পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে একটু যাদের সাথে একসাথে আন্দোলন করলাম তাদেরকে রাজাকার বলে, এরপরে বর্তমান আরো অনেক শব্দ বলে, গুপ্ত গুপ্ত। আমরা গুপ্ত ছিলাম, ওনারা প্রকাশ্যে রাজনীতি করছে। হ্যাঁ, এই ধরনের কথা কথা বলে সত্য। অনেক বেড়াই। গুপ্ত থাকার ফলে কি যে প্লাবন বাইরে আমরা একসাথে আন্দোলন করছি, মানে জামাত ইসলামী কখনোই বলে না, ডাক্তার শফিকুর রহমান কখনোই বলে না যে ওই আমরা জুলাই যোদ্ধা এককভাবে করেছি। গত 2 দিন আগেও বলেছে ডাক্তার শফিকুর রহমান, এই জুলাই অবদান সকলের রয়েছে। কিন্তু এই জুলাইকে আমরা লালন করি, ধারণ করি, পালন করি, জুলাইকে আমরা বাস্তবায়ন করব, আদৌ কি দেখে না? আমি প্লাবন ভাইয়ের মাধ্যমে এবং আজকের প্ল্যাটফর্মে যারা আলোচনা শুনছেন সরকার দলীয় লোকজন, তাদেরকে বলতে চাই এই জুলাই মাস আচ্ছা, আপনাকে এই জুলাই আপনাকে মাসকে অনেক ধারণ করেন, পালন করেন,
এবং সর্বশেষ গণভোটের রায়টাকে একটু বাস্তবায়ন করেন, তবেই জুলাই আচ্ছা, যোদ্ধাদের আত্মার হয়তো শান্তি পাবে। অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে আবার একটু প্লাবন কাকার কাছে আসছি। তো আমি আপনার কাছে অনেকগুলো আপনাদের বিরুদ্ধে এলিগেশন দিলেন। তো এগুলার জবাব দিবেন। সাথে আরেকটা প্রশ্ন আপনাকে আমি যুক্ত করতে চাই। সেটা হলো পলাতক স্বৈরাচার হাসিনা হুঙ্কার দিয়েছে তার অডিও বার্তায়। যদিও এটাকে বলা হচ্ছে মেইলের মাধ্যমে, মানে সরাসরি সাক্ষাৎকার না, মেইলের মাধ্যমে সাক্ষাৎকারে সে জানিয়েছে যে এই বছরের মধ্যেই বাংলাদেশে ফিরবে। তো এটা আসলে কতটা সম্ভব এবং ফিরতে পারবে কিনা, বা এই বিষয়টা একটু বলবেন সাথে। বলেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে অনেকগুলো পয়েন্ট রয়েছে। আমি যদি আমাকে আরো 2 ঘন্টা সময় দেওয়া হয় তাও হয়তো আমি পয়েন্ট গুলো শেষ ছোট করতে ছোট পারবো না। করে বলেন। না, ছোট আমি ছোট শেষ করে করতে বলেন। পারবো না। যাই হোক, এখন জি। আমি মুক্তাদির ভাইয়ের কথা যদি উত্তর দিতে যাই একরকম হবে, আমার কথা বলা হবে না। আবার এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া কঠিন। আবার আমার ব্রেনের মধ্যে কিছু কথা ছিল বলা উচিত, সেটা বলতে পারবো কিনা। যাই হোক, বলেন। এখন শর্টকাটেই বলি। মুক্তাদির ভাই, আপনি যে আক্ষেপ নিয়ে বলতেছেন জুলাই যোদ্ধা, জুলাইদের আত্মত্যাগ, আত্মচিৎকার, আল্লাহর কাছে দোয়া করি ভাই সবই যেন বাস্তবায়ন ধীরে ধীরে হয় ভাই। একটু ধৈর্য ধরেন ভাই, বাস্তবায়ন হয়ে ছাড়বে ইনশাল্লাহ। এবং আমরা তো আছি ভাই, আপনাদের ধীরে 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 সব বাস্তবায়ন করে দেখাবো ইনশাল্লাহ। এটা গেল ভাই প্রথম কথা, এর বিশ্লেষণে গেলাম না। এখন দ্বিতীয়তে আসি ভাই, সেটা হলো আমাদের আফা, না, পলাতক আফা, ভদ্র জি। ভাষায় বললাম আসলে, যিনি আমাদেরকে এমন কোনো নির্যাতন নেই যে আমাদের উপর চালায় নাই। আমরা যে এখানে যে আমার সঞ্চালক রয়েছেন, আমার স্নেহের ভাতিজা, তার সাথে কিন্তু আমি একসাথে আমরা জেল খেটেছি। আমরা কিন্তু বিনা কারণে শুধু দল করেছি, এটাই অপরাধ। আমরা কেন ঢাকায় মিছিলে গেলাম, আমরা কেন রাজপথে থাকি, আমরা কেন বিএনপি করি, এটাই কিন্তু আমাদের অপরাধ ছিল। যে কারণে আমাকে ধরে নিয়ে যাওয়ার পরে ওসি সাহেব বলে, ওসি সাহেবের রুমে আমাকে ডাকলো। আমি যে সুন্দর করে সালাম দিলাম, আর আমাকে করলো কি মোটা রুল দিয়ে আমার এক এক হাতে মনে হয় যে ছাত্র স্টুডেন্টরা যেভাবে মারে, সে তার থেকে ভয়াবহ আকারে এত জোরে আমার হাতের উপর মারলো। ডাইন হাতে মারলো একবার, বাম হাতে আর একটা দিয়ে মারলো। এই হলো 1 মাসের উপরে আমার জেলখানায় ওই ব্যথাটা ছিল আমার ভিতরে, এরকম মানে হয়ে গেছিল, ভাসি হয়ে গেছিল। এত ব্যথা ছিল, এত জোরে মারছিল। যাই হোক, এই ছিল স্বৈরাচার হাসিনার হলো তাদের দোসর এবং তাদের কার্যক্রম। যাই হোক, এখন বিষয় হলো অনেকেই বলে যে শেখ হাসিনা ফিরবে, অমক তমক। আমার কাছে একটা অবাক লাগে আসলে, আহ, যারা আওয়ামী লীগ রয়েছে বা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের কর্মী, আমার অনেক ফেসবুকেও অনেকগুলো এরকম ফ্রেন্ড রয়েছে, আমার পরিচিত অপরিচিত অনেকজন রয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই তোমরা এমন একটা দল করো যে তোমাদের গোষ্ঠী সুদ্ধা পালিয়ে যেতে হয়, তাও তোমাদের হুঁশ হয় না। তোমাদের আম্মা জান বলি বা তোমাদের আপা, যাকে আমরা স্বৈরাচার খুনি বলি, দেশটাকে একদম রসাতলে নিয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তার আত্মীয় স্বজনকে তারা ওই জুলাই জুলাই ঘটার আগেই, 5 দিন আগে, জুলাইতে আমরা যে স্বাধীনতা অর্জন করি তার 5-7 দিন আগের থেকেই বা 1 মাস আগের থেকে তার আত্মীয় স্বজন গুলা বিদেশে পাড়ি জমিয়েছে। আর তোমরা কি এতই বোকা, তোমরা কি এতই বলদ যে বোঝো না যে তোমাদের যারা নেতা ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে আয়েশি জীবন পার করতেছে, আর তোমরা এমন বলদ, তোমরা এমন দল করো যে তোমাদের নেতারা সব পালিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে টাকা পয়সা নিয়ে, আর তোমরা বলদরা এসে মিছিল মিটিং করো জনগণের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, তোমাদের হাসিনা আপা আসবে আসবে আসবে। আরে ভাই, কেমনে আসবে? স্বৈরাচার যখন একবার দেশ থেকে পালিয়ে যায় তখন আর আসে না ভাই। আর যদি আসে, ফাঁসির মঞ্চ রেডি আছে। তোমরা এটা বোঝার চেষ্টা করো। তোমরা এই শেখ হাসিনা আসবে আসবে, সে জীবনেও আসবে না, তার আসার প্রয়োজনও নাই। তোমরা আসলে বোকার স্বর্গে বাস করতেছো। এই জন্য তোমরা হলো ওই দিবারাত্রি স্বপ্ন দেখতেছো, মরিচিকার পিছনে দৌড়াইতেছো। তোমরা এটা বাদ দাও। তোমরা এই পর্যন্ত যারা যত অন্যায় অপকর্ম তোমরা করেছো বাংলাদেশে, সেগুলোর আগে বিচার হোক। এবং তোমরা যারা ছোটখাটো অপরাধ করেছো, যারা হয়তো সমর্থক দলের আশায় আছো যে তোমার হাসিনা ফিরবে, তোমাদের স্বৈরাচার সরকার ফিরবে, আসলে তোমরা একবার চিন্তা করে দেখো ভাই, তোমরা জনগণের সাথে কি করেছো? আমাদের বাক স্বাধীনতা ছিল,
আমাদের উপর কি পরিমাণ অত্যাচার জুলুম চালিয়েছো, তোমরা কিভাবে আশা করো যে এই সরকারকে সাধারণ মানুষ জনগণ আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগকে মেনে নিবে? এটা কি সম্ভব? তোমাদের বিচার এই বাংলার মাটিতে হবে। তারপরে যদি তোমাদের দলের কেউ থাকে তাহলে তোমরা দল হয়তো করতে পারবা, সেটা জনগণ ঠিক করবে তোমরা দল করতে পারবা কিনা। তার আগে বাংলাদেশে কোনোভাবেই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তাদের দোসররা এই বাংলাদেশে ফিরতে পারবে না, আমরা ফিরতে দিব না, আমাদের রক্ত থাকা অবস্থায় আমরা ফিরতে দিব না, এটা আমার কথা গেল। আরে সেটা হলো বলতে চাই, জি কত কত সরকার গেল আসলো, একটা দেশের অর্থনৈতিক সবচাইতে শক্তিশালী একটা দিক হলো অর্থনৈতিক, আর দ্বিতীয়ত হলো সামরিক অস্ত্র। যদি আমাদের অস্ত্রের দিক দিয়ে আমরা শক্তিশালী না হই, আমাদের বাংলাদেশ ওই চীনের অথবা আমেরিকা অথবা ভারতের দালালি করতেই হবে, তাদের কাছে মাথা নত করতেই হবে। একমাত্র আমাদের হলো অবস্থান পরিবর্তন হওয়া সম্ভব। পাকিস্তানের দিয়ে আমি উদাহরণ দিই, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের থেকে খুব খারাপ, কিন্তু তাদের কিন্তু পারমাণবিক বোমা রয়েছে। চীনের সাথে সম্পর্ক ভালো রেখে তারা ওই অত্যাধুনিক অস্ত্রগুলো কিন্তু তারা অত্যাধুনিক, ভাই ওটা পরে আসি ভাই। ওটা ৭১ সালে রাজাকার অবশ্যই ছিল, জামাতও দোসর ছিল, জামাতও অপরাধী। ৭১ সালে দুইজনে অপরাধী ছিল ভাই, এটা মানতে হবে। এখন আমার পাকিস্তান যদি আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, আমি সেই খাতিরে তাদেরকে আমি বন্ধু ভাবি। এবং জামাতও যদি তাদের ভুল, প্লাবন কাকা অল টাইম ফেয়ার রাজনীতি করে, এই জন্য আসলে ওনাকে ওইভাবে প্রশ্ন করতে পারতেছি না। বলেন বলেন। জি জি আমি একটু প্লাবন ভাইয়ের কাছে জানতে চাই যে জুলাই যোদ্ধাদের যে ত্যাগ, হ্যাঁ জুলাই যোদ্ধাদের যে ত্যাগ এবং জুলাই যোদ্ধাদের বিচার আপনার সরকারকে আদৌ করবে? সেই নজির কি এতদিনে দেখছেন? ইনশাআল্লাহ দেখছি আমি। তাই যদি হয়, শিরিন শারমিন, এরপরে যে সেলিনা হায়াত আইবি নারায়ণগঞ্জের সিটি মেয়র ছিলেন, এরা বের হয় কেমনে ভাই? ভাই আমি একটা কথা বলি ভাই, আমি একটা কথা বলি, আমাদের বিচার ব্যবস্থা এখনো কিন্তু সংস্কার হয়নি, ১ নাম্বার কথা। আর দ্বিতীয় নাম্বার, মামলা কিন্তু একটা না, অসংখ্য মামলা রয়েছে। এই মামলার জাল থেকে কিন্তু কেউ রেহাই পাবে না, একটু ধৈর্য ধরতে হবে। হয়তো ২-১টা মামলা খালাস, ৩-৪টা মামলা, কিন্তু মামলা কিন্তু হারিয়ে যায় না একটাও। প্রত্যেকটা মামলার কিন্তু ১ সপ্তাহের মধ্যে যদি বের হয়ে যায় বিচার ব্যবস্থা, তারপরে প্রশাসনিক ব্যবস্থা, এরপরে বিভিন্ন জায়গায় আপনার আমি আবার বলতেছি ভাইজান, এতে জুলাই আচ্ছা আমরা মুক্তাদির ভাই একটু পরে আপনার কাছে আসবো, একটু পরে আমি বলতেছি, এই যে মুক্তাদির ভাই কয়েকটা পয়েন্ট বলেছিল যে চুপ্পু সাহেব কেন রয়েছে, তারপরে সেনাপ্রধান রয়েছে। আরে ভাই, সেনাপ্রধান যদি তার দায়িত্বটা সঠিকভাবে পালন না করতো, দেশে গৃহযুদ্ধ লাগতো, দেশটা এরকম পাইতাম না। এই অবদানটাও তো বুঝতে হবে। হ্যাঁ, সেনাপ্রধানের নিয়ে বিতর্কিত কোনো কিছু থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সে কিন্তু এমন কোনো কাজ করে নাই, গাদ্দারি করে নাই যে সে দেশের বিরুদ্ধে গেছে। এটা ১ নাম্বার। আর রাষ্ট্রপতি রয়েছে, রাষ্ট্রপতি এমন কোনো কাজ করার ক্ষমতা নেই যে সে দেশের থেকে অন্যায় বা করে। হ্যাঁ, সে যদি অন্যায় করে থাকে তারও একদিন হয়তো শাস্তি হতে পারে, কিন্তু তারপরেও তাকে কিন্তু রাখা হয়েছে যে ইউনূস সরকারকে এবং এনসিপির নেতাদেরকে কিন্তু ওই রাষ্ট্রপতির মুখ দিয়ে কিন্তু তাকে শপথ করানো হয়েছে। যাই হোক, এ কথাতে না যাই, এ কথা ভিন্ন বিষয়। এবং আমি আরেকটা আশার বাণী নিয়ে কথাটা বলতে চেয়েছিলাম যে পাকিস্তান অর্থনৈতিক দিক দিয়ে অনেক খারাপ অবস্থায় রয়েছে, কিন্তু তার হলো অস্ত্রের দিক দিয়ে কিন্তু সে এগিয়ে রয়েছে। ভারত কিন্তু তার সাথে টক করে ছাড়া কিন্তু পারে না, তার উপর দাদাগিরি কিন্তু সবসময় করতে পারে না, তার সাথে যুদ্ধ করেও কিন্তু সহজে টিকতে পারে না, শুধুমাত্র তার হলো অস্ত্রের দিক দিয়ে সে শক্তিশালী। আমি এই মেসেজটাই পার্শ্ববর্তী দেশ হিসেবে দিতে চাই, সেটা হলো যে আমাদের বাংলাদেশে কিন্তু সেই রকম মানের অস্ত্র নেই, স্বৈরাচারী শেখ হাসিনা অস্ত্র কেনে নাই। আমাদের এই সরকার কিছু উদ্যোগ নিয়েছে, তার মধ্যে একটা বললাম যে চীন থেকে Z10C ফাইটার প্লেন, পাকিস্তান থেকে J70 ব্লক 3-7 এটা নিচ্ছে 17, এটা নিচ্ছে, প্লাস আমেরিকা থেকে নিচ্ছে ব্ল্যাক হক হেলিকপ্টার, তুরস্ক থেকে নিচ্ছে হলো ফাইটার হলো ফাইটার হেলিকপ্টার নিচ্ছে, আর ইউরোপ থেকে নিতেছে হলো ইউরো ফাইটার টাইফুন, যেটা রাফালের থেকেও অনেক এগিয়ে আছে ফাইটার প্লেন।
আর আবার ইসের থেকে উত্তর কোরিয়ার থেকে নিতেছে হলো সাবমেরিন, সরি দক্ষিণ কোরিয়ার থেকে নিতেছে সাবমেরিন, তুরস্ক থেকে নিতেছে আরো অস্ত্র শস্ত্র, এবং আমাদের ড্রোনের কারখানা হতেছে বাংলাদেশে। ভাই এগুলো কিন্তু কল্পনাতে ছিল, যেটা আমাদের সরকার বাস্তবায়নের পথে। আমি কিন্তু তথ্যগুলো জেনে বলতেছি, আমাদের 30 সাল পর্যন্ত সবগুলো অস্ত্র চলে আসবে ভাই। তখন আমাদেরকে ভারত কেন, আশেপাশের অন্য দেশও সমীহ করে চলতে হবে ভাই। এইটাই হলো আমাদের সরকারের সবচেয়ে বড় সাফল্য। আমরা একবেলা খেয়ে না খেয়ে, একবেলা আমরা কম খাই, একবেলা আমরা ডাউল দিয়ে ভাত খাই ভাই, তাও যদি আমাদের এই অস্ত্রগুলো বাংলাদেশে আসে ভাই, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, জুলাই যোদ্ধা হিসেবে, আমি একজন সাধারণ কর্মী হিসেবে আমি ভাই প্রাউড ফিল করব ভাই, যে আমার এই সরকার এরকম যেন আরো এরকম উন্নয়ন যেন আরো সাফল্য এই দেশের জন্য নিয়ে আসে, বয়ে নিয়ে আসে, এবং আমাদের এই অস্ত্রগুলো লাগবে ভাই। না হলে আমরা মাথা নত করার জাতি হয়েই থাকবো, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই ভাই। জি এটাই হবে, জি, এটাই হবে জুলাই, আবার জুলাইয়ের জন্য। আসবো। এক মিনিট, এটাই হবে সবচেয়ে বড় পাওয়া ভাই। জুলাইয়ের যারা যোদ্ধারা মারা গেছে তাদের জন্য এটাই বড় পাওয়া, যে আমার বাংলাদেশ এখন অর্থনৈতিক দিক দিয়ে খালি না, অস্ত্র দিক দিয়ে এবং অত্যাধুনিক ফাইটার প্লেন থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে আমার বাংলাদেশ অনেক এগিয়ে গেছে ভাই। এটাই আমাদের সবচেয়ে বড়, জুলাই যোদ্ধাদের জন্য একটা বড় পাওয়া, যারা আহত হয়েছেন এবং যারা আমাদের মতো কিছু কর্মী রয়েছেন, তারা কিন্তু মনের আত্মা আমরা শান্তি পাবো। ধন্যবাদ। জি, আমি মুক্তাদির ভাইয়ের কাছে একটু আসতেছিলাম। তো আপনার কাছে আসলে অনেকগুলো প্রশ্নই প্লাবন কাকা বললেন। তো সেই জায়গা থেকে আপনার কাছে আমি একটু ওইটার উত্তর দিবেন আপনার পছন্দ মতো। তবে আমি একটু সাথে এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে মেইলের মাধ্যমে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছে সে এই বছরই ফিরবে। তো এটা আসলে আদৌ সম্ভব কিনা, বা ফিরলে কি অবস্থা হবে, এই বিষয়টা একটু মন্তব্য করবেন। ভাই জি মেইলের মাধ্যমে তো আর জুলাই হয় নাই, জুলাই হচ্ছে মাঠে বাস্তবায়নের মাধ্যমে। এই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এরপরে এখন আমাদের সরকার যদি সেই সব করে ফিরে আসার, আপারে ফিরে আসার, তাছাড়া বাংলাদেশে নেটওয়ার্কের খুব সমস্যা করতেছে। মুক্তাদির ভাইয়ের নেটওয়ার্ক খুবই বাজে অবস্থা। আচ্ছা, আমরা একটু আসুক, চলে আসুক। আচ্ছা, তো অনেকগুলো প্রশ্নই আছে, প্রশ্নগুলো একটু সময় অল্প সময়ের মধ্যে আপনাদের নিতে চাচ্ছি। জি বলেন, আপনার নেটওয়ার্কে মানে খুবই খারাপ অবস্থা, বলেন। জি আচ্ছা, আমরা একটু এই ফাঁকে আপনার কাছে একটু প্লাবন কাকার কাছে আসি। আপনি বেশ কয়েকটা কথা বলছেন, আহ না খেয়ে অস্ত্র কেনা, মানে সার্বভৌমত্ব, এগুলা বিষয় নিয়ে আসছে। এটাই পরে আমি একটু পরে প্রশ্ন করি। বলেন বলেন বলেন। এখন এই যে আপা আসবে গণহত্যার বিচার, এরপরে গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আপা দেশে আসতে পারবে না। দেশে ইসলামী সমমনা দল, বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী সমমনা দল যে সক্রিয় অবস্থানে আছে, এই অবস্থায় শেখ হাসিনা দেশে আসতে পারবে না। তবে হ্যাঁ, সরকার যদি সেই সুযোগটা দেয়, আমরা আসলে সরকারের সেই দেখতে পাচ্ছি না। জি এলাকা পর্যায়ে এখনো যারা অর্থাৎ জি এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে অথবা আমাদের উপর যে নির্যাতন করেছে, তারা ওপেনে ঘোরাফেরা করে। তাহলে তারা জি যদি ওপেনে ঘোরাফেরা করে, আপা আসার কিন্তু সেই সাহসটা পায়। তবে সেই দিন আর নাই যে আপা আমাদের দেশে সহজে চলে আসবে। টুস করে আসার দিন শেষ। আপনি টুস করে আসবেন, আমরাও টুস করে আপনাকে ধরার জন্য রেডি আছি। সরকার দল কি করবে জানি না, তবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী তথা জামাত শিবির ইসলামী সমমনা দল, প্রান্তিক জনগোষ্ঠী সকলকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে যেমন জুলাই আন্দোলন করেছিলাম, আপা হুম, আসার ক্ষেত্রেও আমরা সেই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, আমরা থাকব, সেই আশা রয়েছে। সরকার যদি সেখানে সহযোগিতা জি। না করে, আপনি বলতেছেন আমরা আপা তো আমরা আসতে পারে আসলে ভাই, আচ্ছা, ভাই আমি একটু আপা ছোট তো একটা আসতে কথা পারে, বলি। আপা তো ছোট আসতে একটা পারে। কথা বলি। আপনি আচ্ছা, তো আপনি বলেন। রাষ্ট্রপতি এখনো পাশা রাখছেন। ছোট একটা কথা বলি। ছোট কথাটা হইলো যে আসলে আমাদের প্রোগ্রামটা 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমরা একটু ছোট ছোট করে উত্তর নেব
এবং ছোট হ্যাঁ, ছোট উত্তরে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে দুজনের কাছেই। তো এই জন্য একটু ছোট অল্প করে বলবেন। জি, বলেন। ঠিক আছে। তার মানে আপা আসতে পারবে না। এরপরে প্লাবন ভাই বেশ কথা বললেন। আমরা আসলে জুলাই আন্দোলনে যে কারণে আন্দোলন করেছি, আপনার সরকার কিন্তু গণভোট বাস্তবায়ন করছে না। বিদায় আমরা একটু দৃশ্যমান দেখতে চাই বিচার, সংস্কার, গণভোট বাস্তবায়ন, বিভিন্ন ইউনিভার্সিটি ভিসিদেরকে সরিয়ে দেওয়া, এরপরে উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ করা, জেলা প্রশাসক নিয়োগ করা। এই কারণে কি জুলাই আন্দোলন হয়েছিল? যে সরকার দলীয় লোক সেখানে বসবে? তার মানে কি বিএনপি কি একাই আন্দোলন করেছিল? যে যার কারণে জেলা প্রশাসক বিএনপির পছন্দ মতো লোকজন বসবে? চাঁপাইনবাবগঞ্জ হারুন, আপনি জনপ্রতিনিধি হন নাই, আপনি যা জেলা প্রশাসক হয়েছেন। জি, এটা কি জি। আসলে, এটা কি জুলাই আন্দোলনের, এটা কি জি, নমুনা? আপনার আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি। অনেক ভালো প্রশ্ন করেছেন। আমি একটু প্লাবন কাকার কাছে আপনি একটু শর্ট বলবেন। তো অনেকগুলো অভিযোগই দিছে আপনার প্রশাসক নিয়োগ, হ্যাঁ, তারপরে ভিসি নিয়োগ, ব্যাংক দখল এটা নিয়ে একটু বলবেন। সাথে আরেকটা প্রশ্ন আপনাকে আমি যুক্ত করতে চাই। সেটা হলো যে আপনি আ ২-৩ টা কথা বলছেন। সেটা হচ্ছে যে শরীফ ওসমান হাদির সে কথাগুলো যে আমরা একবেলা না খেয়ে থাকবো, ঘাম খেয়ে থাকবো তবুও অস্ত্র কিনতে চাই। এবং দেশের সার্বভৌমত্বের কথা বলছেন এবং আমাদের অস্তিত্বের প্রশ্ন বলছেন। এটা আসলে খুবই জরুরি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি যে এখন পর্যন্ত সেই ওসমান হাদি হত্যার যে মামলার অগ্রগতি, এমনকি ওটার যে কি বলে চার্জশিট দেওয়া, এসব আসলে এখন পর্যন্ত মামলার অগ্রগতি দেখতে পাচ্ছি না। তো আসলে কি আদৌ হাদি হত্যার বিচার হবে? এই প্রশ্নটা একটু সামনে উত্তর দিবেন। একটু আচ্ছা, ধন্যবাদ। শর্টে দিবেন। জি। তো আদি হত্যা মামলা এটা তো ছোটখাটো বিষয় না, এটার পিছনে অনেক মাস্টার মাইন্ড রয়েছে আসলে। একবার কিন্তু বলা হলো যে আমাদের বিএনপির উপর চাপানো হলো যে এটা আমাদের ওই মির্জা সাহেব, কি মির্জা ওটা, মির্জা আব্বাস। হ্যাঁ মির্জা মির্জা আব্বাস। হ্যাঁ আমাদের মির্জা আব্বাসকে জড়ানো হলো। পরে দেখলাম যে না, এটা ভিত্তিহীন। তারপরে আমাদের পক্ষ থেকেও কিছু বলা হলো যে না, এটার সাথে জামাত সম্পৃক্ত রয়েছে। সেটা হলো ভিপি কি সাদিক কায়েম না, সে হয়তো জি, সম্পৃক্ত থাকতে পারে। আচ্ছা, পরবর্তীতে দেখা গেল যে না, এটা আওয়ামী লীগের হয়তো হাত আছে, ভারতের এজেন্টের হাত আছে। এরকম কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু ইস্যু তৈরি হয়ে মমতা আছে। ব্যানার্জি এই বিষয়ে কথা বলছেন হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ, আমি সরাসরি সেটাই বলতেছি। ভারত সরকারকে অতএব ইঙ্গিত বিষয়, করছেন। হ্যাঁ, জি, অতএব বিষয়টা কিন্তু খুব ছোটখাটো বিষয় না। আমার বিশ্বাস যে জি, ভিতরে ভিতরে কাজ হচ্ছে আসলে। সব তদন্তই কিন্তু চোখে দেখা যায় না বা দেখা সম্ভব না সাধারণ পাবলিকের, জি। গোপন রাখতে হয়। তবে আমি বলবো অবশ্যই আদির বিচারটা দ্রুত সময় হওয়া উচিত এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে। আজকে নেটওয়ার্কের খুবই সমস্যা করতেছে। আহ, আমরা নিয়োগ বা ভিসি নিয়োগ বললো কি, সরকার দলীয় থাকলে কিছু সুযোগ সুবিধা মানুষ নিয়েই থাকে, সেটা আমার দল হোক আপনার দল হোক। তারপরে বলবো ভাই, এগুলা সুযোগ সুবিধা হয়তো না নেওয়াটাই ভালো, যোগ্য ব্যক্তি দেখে ওখানে নেওয়া উচিত। তারপরে বলবো যে আমাদের দলের মধ্যে থেকে যদি ওইখানে বসার মতো কেউ যোগ্য হয়ে থাকে, যদি তাকে সম্মান দেওয়া হয়, এটা খারাপ যে খুব কিছু তা মনে হয় না। কারণ সাময়িক কিছু টাইমের জন্য যদি এমন হয় যে জি, তাকে পার্মানেন্ট হিসেবে রেখে দিছে দীর্ঘদিন দীর্ঘকাল, আমার মনে হয় যে সাময়িক কিছু সময়ের জন্য তাকে রেখে দেওয়ার পরে ওইখানে হয়তো নতুন করে কোনো মানে দলমত জি, জি, নির্বিশেষে কোনো একটা সাধারণ বা ক্যাডার বা বিশেষ ক্যাডার বা যোগ্যতা সম্পন্ন ওখানে তাকে দেওয়া হলো। আবার একটা জিনিস মনে রাখতে হবে, আমরা নিরপেক্ষ কোথায় খুঁজে পাবো? কারণ ভারতের র অনেক সেট করে থুয়ে গেছে বড় বড় কর্মকর্তা, হুট করে একজনকে কিন্তু দেওয়াও যাবে না। এখন যদি আমরা জামাত থেকে বেছে দিই তাহলে হয়তো ভালো, বিএনপি দেখলে দিলে হয়তো খারাপ। এই মাইন্ডটাকে আমরা চিন্তা না করে সামগ্রিকভাবে ভালো মন্দ যেন একটু বিচার করি। আর একটা ব্যাংকের কথা বললো আমার বিরোধী দলে ভাই, শুধু ব্যাংক বলতে তো তারা শুধু ইসলামী ব্যাংকে চেনে, আর আমরা তো চিনি পুরা বাংলাদেশের সব ব্যাংকে। যাই হোক, ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু অনেক কথা রয়েছে। আমি ওই আজকে জুলাই নিয়ে কথা বলতে চাইছিলাম দেখে আমার প্রতিপক্ষ ভাইকে আমি ওইভাবে আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছা নেই, বা ওটা আমি বজায় রাখার চেষ্টা করলাম। আমি কোনো আক্রমণ করব না। আমরা কাঁধে কাঁধ মিলে আমরা সামনে এগিয়ে যাব
এটাই আমাদের জুলাইয়ের স্পিরিট, এটাই আমাদের জুলাইয়ের প্রত্যাশা হতে হওয়া উচিত। অনেক এবং অনেক আচ্ছা, ধন্যবাদ। আরেকটা কথা বলতে চাই, আরেকটা আমি কথা বলতে শেষবার চাই। আসবো, শেষবার আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে সরাসরি আসলে অনেকগুলো বিষয় বললেন প্লাবন কাকা। তবে আপনার সাথে আমি একটা আমি মুক্তাদির ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমি করতে চাই। সেটা মূলত অনেকেই, বিশেষ করে বর্তমান সময় আমরা টক শোতে অনেক বুদ্ধিজীবী বা বলা চলে আওয়ামী লীগপন্থী লোকদের কাছ থেকে একটা অভিযোগ শুনি। সেই অভিযোগটা হইলো যে এই যে সংসদ, এই সংসদটা হইলো একটা মানে মানে সমঝোতার সংসদ। কারণ এখানে ওইভাবে বিরোধিতা দেখা যায় না, দেখা যায় যে সরকারের সাথে অনেকগুলা ইস্যুতে বিরোধী দল একমত থাকে, একসাথে কাজ করে। এই জন্য ওনারা বলতে চায়, এটা অভিনয়ে বলতে চায়। এটা কি বাস্তবে এই যে এইটার জবাব কি দিবেন? শোনেন, বিএনপি সরকার ভালো কাজ যেটা করে তার সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আমাদের বিরোধী দলীয় প্রধান, এবং যে কোনো বিষয় নিয়ে মন্দ কোনো কিছু হলেই তার সাথে সাথে কিন্তু প্রোটেক্টিভ করে জবাব দেয়। ওনারা যেটা এটাই চায়, রাজনৈতিক সৌন্দর্য। এরশাদের মতো পুতুল যদি বিরোধী দল হতো, ওনারা আওয়ামী লীগকে বাইরে তাই করছে। আমরা তো এরশাদের মতো পুতুলের মতো যে 4-5 জন যা সংসদে চুপচাপ বসে থাকে না, তখন সংসদে প্রাণবন্ত প্রোটেকশন আলোচনা হয়। ওই থেকে দেখা যায় ওনারা তো ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়া ওইভাবে একটু একটু সংসদে আসেন, সংসদে এসে দেখ যে জামাত যারা রয়েছেন তারা কিভাবে সরকারের প্রোটেক্টিভ নিয়ে আলোচনা করেন। হ্যাঁ, সমঝোতা থাকবে, তাদের সহযোগিতা করবে আমাদের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান। যে ভালো কাজকে আমরা মোস্ট ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। তবে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিরোধ করা হবে। আমরা সেই প্রতিরোধে বিশ্বাসী, আমরা সেই প্রতিরোধ গড়তে জানি, প্রতিরোধ গড়েই এখানে আসছি। ওনাদের ধারণা ভুল। অনেক সুন্দর বলছেন। আমি একটু প্লাবন কাকার সাথে আরেকটু বলতে চাই, একটা প্রশ্ন নিয়ে আসতে চাই। সেটা হলো, আপনি নিজেও কাউন্সিলর প্রার্থী রায়গঞ্জ পৌরসভার। তো স্থানীয় নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো ঘোষণা সরকার থেকে ওইভাবে আসেনি, যদিও আকার ইঙ্গিত বলা হয়েছে এই মাস ওই মাস এরকম বলা হয়েছে। এটা কি আসলে আদৌ নির্বাচন দ্রুত হবে, স্থানীয় নির্বাচন গুলো? আর একটা বিষয় আপনাকে স্পেশালি আমি করতে চাই, সেটা হলো আমাদের এই চ্যানেলের বেশিরভাগ মানুষই আমাদের সিরাজগঞ্জের, এবং আপনি জানেন যে আমাদের যে রায়গঞ্জ থানা আছে, এই জায়গার মানুষ বেশি। তো আমাদের যে নির্বাচিত এমপি আছেন, ওনার আসলে উন্নয়নমূলক বা কি ধরনের কর্মকাণ্ড উনি হাতে নিয়েছেন, আমরা ওনার কি ধরনের কর্মকাণ্ড আমরা মানে দৃশ্যমান দেখতে ওইভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি না। একটু এই দুইটা বিষয় যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা ছিল হলো স্থানীয় নির্বাচন। আমি স্থানীয় মানে যে মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে কিছু এ বিষয়ে মন্তব্য এসেছে, সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছিল। তার মধ্যে থেকে যেটা আমি পেয়েছি সেটা হলো আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে তফসিল ঘোষণা হতে থাকবে পর্যায়ক্রমে। হয়তো প্রথম দিকে সিটি কর্পোরেশন হবে, পরবর্তীতে হয়তো পৌরসভা হবে, তারপরে হয়তো বা ইউনিয়ন অথবা উপজেলা নির্বাচন হবে। এটা আমি পর্যায়ক্রমে এভাবে হবে, আমি এটাই জানি। সেটা হলো আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের থেকে তফসিল ঘোষণা হবে। আর তার থেকে সবচেয়ে বড় ঘটনা হলো যে নির্বাচন যে পরিচালনা হবে তার জন্য কিন্তু অর্থ বরাদ্দটা দরকার। অর্থ বরাদ্দটা হলেই নির্বাচন কমিশন কিন্তু সে নির্বাচন আয়োজন করবে। অতএব অর্থ বরাদ্দ যদি, যেহেতু বাজেটটাই মাত্র হলো, এখন সেটা বাস্তবায়ন হবে, এবং এই বাজেট থেকে যদি খুব দ্রুত নির্বাচনে যে মন্ত্রণালয় রয়েছে ওনাদের যদি এই টাকাটা বরাদ্দ হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন সাথে একটু, অনেকগুলো প্রশ্ন আপনার কাছে আছে, একটু ছোট ছোট করে শুনি। একটা প্রশ্ন হলো, শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটা মধ্যে থেকে একটা ছোট প্রশ্ন করি। আপনাদের তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের নেতারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই বিষয়টা যদি একটু ডিসকাস করতেন সাথে, একটু অল্প আচ্ছা করে, অল্প কথা বলতে।
আচ্ছা, আমি সেটা বলতে চাচ্ছিল, এটা যদি উনি বলে থাকে আমি মনে করি যে এটা পুরা যে সরকারের মতামত তা কিন্তু না। আবার হতেও জি। পারে যে সরকার থেকে হয়তো একটা সফট কর্নার হতে না, পারে। আমরা বিরোধিতা করতে দেখেছি, ওনার সাথে দ্বিমত পোষণ করতে দেখেছি এর আগে। জি বলেন। আচ্ছা, এটা হলো আমার কথা। এখন দ্বিতীয় কথা হলো কি, যে কেউ তো, যদি এমন কোনো ব্যক্তি হয় যে সে ফৌজদারি অপরাধে অপরাধ, এখন আওয়ামী লীগ, বিএনপি বা জামাত, এই ডিভাইডটা কিন্তু পোস্ট থাকলে হয় তা না, সমর্থক আছে। এখন একজন সমর্থক হয়তো সে ভোটার ছিল, কিন্তু আওয়ামী লীগের হয়তো ওইভাবে সে ভাইটাল কোনো অন্যায় করে না, জি ফৌজদারি জি অপরাধী না, সে যদি জি। সে দাঁড়ায় স্বতন্ত্র ভাবে, তখন কি তাকে ঠেকানো কি কারোর পক্ষে সম্ভব? এরকম হতে না। পারে, কিন্তু ফৌজদারি জি জি। অপরাধী যে আচ্ছা, আপনি আছে টিএমপির সে, ব্যাপারে বলেন। জি, আচ্ছা বুঝতে পারছি, এমপির ক্লিয়ার, ব্যাপারে টিএমপির ব্যাপারে বলেন। হ্যাঁ, আচ্ছা এমপির ব্যাপারে বলতে চাচ্ছি, আমাদের এমপি মাত্রই সে দায়িত্ব পালন করা শুরু করেছে। এর মধ্যে সে ছোটখাটো অনেকগুলো অগ্রগতি আমি যদিও খেয়াল করি সব সময়, সে ছোটখাটো উন্নয়ন বা অগ্রগতি সে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলোকে সে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে, আমি খেয়াল করতেছি। এবং আরেকটা জিনিস আমি তার পরিকল্পনা দেখলাম, বড় পরিকল্পনা। সে যে নির্বাচনের সময় যে ইশতেহার দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল যে আমাদের চলন বিল রয়েছে পার্শ্ববর্তী থানা, সেটা হলো আমাদের এই আসনের মধ্যে, সেটা হলো তারাস থানা। তারাসে যে চলন বিল তারাস। রয়েছে, এই চলন বিলে একটা একটা শিল্প পার্ক বা একটা এমন কিছু ই করবে, পর্যটকদের জন্য তৈরি করবে, যে মানুষ দূর দূরান্ত থেকে আমাদের এই আহ, কি বলে চলন বিলে তারা আসবে। আমি সেটার ইটা দেখেছি, আমার কাছে ফোনেও আছে। সেটার হলো ওই কি বলে, ওই পর্যটন ম্যাপটা বা, পর্যটনের একটা অঞ্চল তৈরি করবে। হ্যাঁ হ্যাঁ, অঞ্চল তৈরি করবে, সেটার আমি ম্যাপ বা সেটার হলো আমি এটা 3D যে এইটা হবে সেটাও আমি দেখেছি, ছবিটা দেখেছি, আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। এটা একটা অগ্রগতি। পাশাপাশি আমাদের এমপি সাহেব যে তার নির্বাচনী ইস্তেহার দিয়েছেন সেটা ধীরে ধীরে বাস্তবায়ন করবে। আর একটা কথা বলতে চাই, যদিও একটা ছোটখাটো বিষয় হলে আমাদের জন্য অনেক ভালো একটা জিনিস, কারণ বর্তমান মাদকে সয়লাব হয়ে গেছে সে পুরো বাংলাদেশ, আমাদের এলাকাও তার বাইরে নয়। আমি এটার চরম বিরোধী, কারণ আমি নিজেও এগুলোর সাথে সম্পৃক্ত না। আমি নিজেও ধূমপান পর্যন্ত করি না। তার জন্য আমি এই মাদক থেকে সবসময় দূরে থাকি এবং আমি মাদকের সবসময় বিরোধী কাজ করি। যাই হোক, ওই আপনাকে চ্যালেঞ্জ করছে ডোপ টেস্ট করার। হ্যাঁ হ্যাঁ, এটা আমি প্রার্থীদের প্রথম ডোপ আমি ডোপ টেস্টের চ্যালেঞ্জ করছে। হ্যাঁ আমি জি প্রথম চ্যালেঞ্জ করছি, কারো যদি কোনো ই থাকে আমাকে নিয়ে যা চেষ্টা করতে পারে। আচ্ছা, আর একটা জি কথা জি বলি, সেটা হলো আমাদের এই যে ধানগড়াতে গরুর হাটা যেটা বলি আমরা, এই যে জায়গাটা গার্লস স্কুলের পরে, ওই জায়গাটাতে 15 তারিখে আমাদের এখানে কিন্তু একটা মেলা হবে 1 মাস ব্যাপী। সেটা হলো, মেলাটা হলো হবে হলো কুটির শিল্প মেলা, আরো এর সাথে অ্যাড হবে। যাই হোক, এরকম মেলা কিন্তু আমাদের দরকার। তাহলে মানুষ একটা বিনোদনের জায়গা পাবে, মানুষ একটু ফ্যামিলি নিয়ে একটু ঘোরাঘুরির একটা সুযোগ পাবে। এবং আমরা যারা মাদকের সাথে যারা সম্পৃক্ত যারা আছে, এরা কিন্তু এটার থেকে বিরত থেকে তারা একটা বিনোদনের জায়গা বা একটা ভালো কিছুর জায়গা পাবে। পাশাপাশি খেলাধুলার কিন্তু আয়োজন করা হয়েছে। আমাদের এমপি সাহেব অনেক জায়গায় খেলাধুলা উৎসাহ দিচ্ছেন এবং অনেক শ্রেণী কর্মসূচি শ্রেণী দিচ্ছেন এবং পালন করতেছে, এটা আমার দৃষ্টিতে আসছে। এবং আমি আর একটা কথা বলতে চাই, সেটা হলো জুলাই নিয়ে। আসলে ভাই, যারা জুলাই শহীদ হয়েছে, যে ফ্যামিলি গুলা তাদের সন্তানকে হারিয়েছে, তারাই আসলে কষ্টটা বোঝে, তাদের কষ্টটা কতটুকু তাদের সন্তান হারিয়ে। আর এই জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছে, তাদের আসলে চাওয়া পাওয়াটা কি ছিল? যে বাংলাদেশটা বাক স্বাধীনতা হরণ করবে না, স্বাধীন থাকবে, স্বাধীন একটা বাংলাদেশ থাকবে, যেখানে সবার সম অধিকার থাকবে, বৈষম্যহীন একটা বাংলাদেশ থাকবে, এটাই চেয়েছিল। যাই হোক, জি আমাদের জি জনগণের সরকার বিএনপি এসেছে, জি আমি আশা করি তাদের এই মনের আশাটা পূরণ করবে। এবং যারা আহত রয়েছে তাদেরকে জি। পুনর্বাসন করবে আমাদের সরকার। এবং রিসেন্ট আমি আচ্ছা। দেখেছি তারেক জিয়া আহতদের নিয়ে সে একটা সাক্ষাতের ব্যবস্থা করেছিল। এবং আমার জি বিশ্বাসে পর্যায়ক্রমে জুলাই যারা আহত যোদ্ধা রয়েছেন এবং যারা শহীদ পরিবার রয়েছেন, পর্যায়ক্রমে জি। তাদেরকে সকলকে একটা আচ্ছা, আমরা তাদেরকে শেষ সম্মান, হিসাবে একবার প্রাপ্য আসবো, সম্মান। লাস্ট লাস্ট হ্যাঁ হিসাবে একবার আসবো আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ শেষ আর একবার আসবো। আচ্ছা, আমি ধন্যবাদ। মুক্তাদির ভাইয়ের কাছে একটু লাস্ট একটু কথা শুনতে চাই, সেটা হলো স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটের প্রভাব কেমন দেখেন, এবং বলা চলে যে কার্যত আওয়ামী লীগ মানে অংশ নিতে পারতেছে না। দেখা যাচ্ছে যে বিএনপি
এবং জামায়াতই মূল শক্তি হিসেবে মাঠে নামতেছে এবং মাঠের অবস্থা তাই দেখা যাচ্ছে। তো এখানে আওয়ামী লীগের ভোটারদের ব্যাপারে কি অবস্থান দেখেন? আর এই স্থানীয় নির্বাচনের বিএনপি আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াতের যে দৈরথ, এই দৈরথটা কেমন হবে একটু ছোট্ট করে একটু বলেন। বেশ কিছুদিন আগে একটা গান শুনেছিলাম, নৌকার ধানের শীষ, এরপর কি বলেন বলেন। দুজনের একই বেশ, বুঝছেন? নির্বাচনের সময় দেখি বিএনপির অনেক ভাইরা আওয়ামী লীগের লোকজন থেকে ভোট পাওয়ার জন্য অনেক কিছু করেছে। রাবণ ভাই একটা সুন্দর কথা বলেছে, এবং তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা যারা রয়েছেন তারা অনেক কিছু বলছেন। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগ ফিরতে পারবে না। শেখ হাসিনা যদি ফিরতে না পারে, তাহলে দেশে আর যারা আওয়ামী লীগ আছে তারা কেমনি নির্বাচন করবে? আমার ধানগড়া ইউনিয়নে যদি বলি, এর আগে যারা নির্বাচন করছে জয়ী হয়েছে, অনেকে দেখি না, আবার অনেকে দেখি, আশা করি যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তারা। এক, দ্বিতীয়তে আমাদের বিএনপির ভাইরা আওয়ামী লীগের মামলা থেকে বাঁচার জন্য, তাদের সহযোগিতা করার জন্য, এলাকায় নির্বিঘ্নে ঘুরে ফিরে ঘোরার জন্য, ভোট নেওয়ার জন্য অনেক কিছু আশ্বাস দিয়েছে, দিয়ে থাকে, দেবে। আমরা চেষ্টা করব, ভোটের অভাব হবে না, কিন্তু আওয়ামী লীগ যেন ভোটে ফিরতে না পারে। আপনার স্থানীয় শক্তি একটা বিশাল শক্তি। আজকে বিন্দু বিন্দু করেই রাজনীতি করে কিন্তু আমরা কেন্দ্রে আসছি। আপনি যদি স্থানীয় নির্বাচনের সুযোগ দেন, তারা উপজেলা নির্বাচন, এরপরে পর্যায়ে তারা কিন্তু দাঁড়াবে। তাই এই মুহূর্তে আমাদের উচিত স্থানীয় নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগের লোককে নির্বাচনের অংশগ্রহণ করতে না দেওয়া। ভোটের প্রভাবের বিষয়টা যদি বলেন, যে আওয়ামী লীগের তো ভোটার আছে, এটা কি প্রভাব ফেলবে? আওয়ামী লীগ না থাকলে ভোটের প্রভাব কি এই নির্বাচনে, এই জাতীয় নির্বাচনে পড়ছে? স্বচ্ছভাবে একদম যদি আমরা লোকজনকে যদি আমরা ভোট দিতে দেই, তারা অবশ্যই ভালো লোক বেছে নেবে। কারা, প্লাবন ভাই বলছিল, এর আগে একবার দেখছিলাম ডোপ টেস্ট করে যারা মাদক বিরোধী সাহসী একটা ঘোষণা দিয়েছে, এবং এই ঘোষণার কারণে অনেক মানুষই প্রশংসা করছে। তাই জন্য আমি এটা আলাদাভাবে বলছিলাম। আমার কাছে একটু হাসি পাই, প্রার্থী তো খুঁজে পাবেন না। যদি কাকার পদে এরকম যদি আর কেউ ঘোষণা দেয়, আর প্রার্থী খুঁজে পাবেন না, অনেক প্রার্থী তো বাদ হয়ে যাবে। আমি একটু হাসি পাই হলো, আমাদের রায়গঞ্জের অনেক নেতারা এই মাদক বিরোধী আন্দোলন করে, দিনে আন্দোলন করে, রাত্রে আবার মদ বিক্রি করে। ইনফরমেশন আমার কাছে আছে আর কি। তো আমরা যদি মুখে এক কথা বলি, অন্তরে আর কাজ করি, তাহলে তো ভাই হবে না। মাদক বিরোধী আন্দোলন এটা করতে হবে। আমরা সকলে ভোটের মাঠে আমরা যদি স্বচ্ছভাবে জনগণের কাছে যাই, জনগণের কাছে, এবং চাঁদাবাজি না করি, মাদকের সাথে সম্পৃক্ত না থাকি, জনগণ যাকে ইচ্ছা বেছে নেবে। এখন সরকার দলীয় যারা আছেন, তারা একটু প্রভাব খাটানোর চেষ্টা করবেন, এটা করতে আসবেন না। দিন শেষে আপনারা স্বচ্ছতার মাধ্যমে চলে আসেন, মানুষের কাজ করেন, মানুষের কাছে যান। সুন্দর বলেছেন। আমি শেষবার আসবো। আসলে আপনারা দুজনই অসাধারণ কথা বলেন, মন্ত্র মুগ্ধের মতো কথা শুনছি। কিভাবে 1.5 ঘন্টা চলে গেছে আসলে বুঝতে পারেনি। আমার দর্শকরাও মানে ওই ভাবেই আছে। এখন আমি শেষবারের মতো প্লাবন কাকার কাছে আসতেছি। আপনি শেষবারের মতো আজকের এই অনুষ্ঠান নিয়ে 2 মিনিট বলবেন, এবং আপনার কথা 2 মিনিটে শেষ করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসলে কথা তো শেষ হয় না। বিদায় দিবেন। আচ্ছা, কথা তো শেষ হয় না, ভিতরে তো অনেক কথা রয়েছে। যাই হোক, মুক্তাদির ভাই, একটু কথা বলি যে আমাদের উপরে খালি চাপাই দেওয়া হলো যে আমরা আওয়ামী লীগকে লালন পালন করি কিনা, আমরা প্রশ্রয় দেই কিনা। ভাই,
আমি একটা জিনিস মনে করে দিই ভাই, আমাদের এই রায়গঞ্জে আপনারা জামাত করেন, আপনারা কয়টা মামলা দিয়েছেন ভাই, আমাকে যদি একটু জানাতেন। আমার জানা মতে আপনারা কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা এখনো আমরা অবশ্য দেননি। কাউকে টাকা নিয়ে চেয়ারম্যানের আসনে বসা দেয় নাই, এটাও সত্য। ভাই 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 আমি কথাটা শেষ করি ভাই। আপনি আমাদের যত ব্লেম দেন সমস্যা নাই, কিন্তু আমি যেটা জানি সেটা তো স্বীকার করতে হবে। আপনারা কিন্তু মামলা দেননি, এটা কিন্তু দুঃখজনক। আপনারা কেন দেননি সেটা আপনারা ব্যাখ্যা দিবেন, কিন্তু এটা কিন্তু জানা যায় যে আপনাদের ভোট নষ্ট হবে দেখে আপনারা কিন্তু মামলা দেননি। আপনাদের মামলা কিন্তু হতে নিছিল, আমার দেখা, আমি জানি ব্যাপারটা, কিন্তু আপনারা সেটা মামলা করেননি। বিএনপি কিন্তু মামলা করেছে, একটা না অনেকগুলো করেছে ভাই। তাহলে বিষয়টা কিন্তু এখানে ভিন্নতা আছে ভাই। যাই হোক, এক এক হাতে তালি বাজে না, আর কাউকে ব্লেম দিলে একবারে দেওয়া যায় না। যাই এক হোক, এই মিনিট কথায় আর শেষ গেলাম। করি, মামলা দেয় নাই দেখাই জামাত সরকার গ্রহণ করতে পারে নাই, কারণ আপনাদের আপনার কাছে থেকে আসবো ভাই, ভোট আপনার দিছে। কাছে আসবো, আপনার কাছে আসবো, প্লিজ ভাই, আপনার কাছে আসবো। আচ্ছা, বলেন, বলেন, যে বলেন, যে বলেন। যে আওয়ামী লীগ আপনাদেরকে বলেন এত অত্যাচার করেছে, এত কিছু করেছে, আর আপনারা মামলা দিলেন না। এই বলতেছেন যে সিট কম পেলাম, এই পেলাম, ওই পেলাম। কেরে ভাই, আমাদের কি তারা কি ছাড় দিয়েছে? আমাদের তো ছাড় দেয় নাই। আমরা তো ঠিকই আমাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু আপনাদের পক্ষ থেকে মামলা হয়নি। কেন হয় নাই সেটাও কিন্তু আমি জানি বা আমি অনুমান করতে পারি। যাই হোক, ওই কথায় যাব না। আমি বলতে চাই যে আমাদের সঞ্চালক, সে হলো আমাদের স্নেহের, আমার ভাতিজা হয়। আমার একসাথে জেলে ছিলাম, একসাথে সুখ দুঃখে অনেক পথ পাড়ি দিয়েছি। আবার মুক্তাদির ভাই, সেও আমার অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তি। সে প্রায় 10, 12, 15 বছর হলো তার সাথে আমরা একসাথে রাজনীতি, একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা আন্দোলন সংগ্রাম মিছিল করেছি। আমি তাকেও অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি অনেক সুন্দর কথা বলেছেন। আমরা যদিও বর্তমান প্ল্যাটফর্ম সরকারি দলের লোক, একজন হয়তো বিরোধী দলের লোক, কিন্তু আমার প্রত্যাশা এটাই থাকবে যে জুলাইকে যেন আমরা এক। আটকে গেল শেষ মুহূর্তে এসে। শেষ মুহূর্তে এসে আচ্ছা, শোনা যায়? আচ্ছা। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এখন বলেন, বলেন। হ্যাঁ, বলেন, আপনি আচ্ছা সময় শেষে 30 সেকেন্ড বলেন। আচ্ছা আটকে গেছেন যে আমি 30 সেকেন্ড। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে জুলাইকে আমরা যেন কুক্ষিগত এককভাবে কেউ না করি। এনসিপির বাপের একারও জুলাই না, জামাতেরও না, বিএনপিরও না, কারো না, সবার হলো জুলাই। অতএব জুলাইকে আমরা এককভাবে না নিয়ে জুলাইকে আমরা অন্তরে ধারণ করি এবং আমরা জুলাইকে বাস্তবায়ন করি। সেটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়, আমরা যেন দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারি এই হিসেবে। আর যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা রুহের মাগফিরাত কামনা করি, এবং জি। তাদের পরিবারের পাশে যেন আমরা ওই রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার জন্য না দাঁড়িয়ে তাদের জন্য আমরা মানুষের মতন মানুষ। ওইখানে মৃত্যু আমারও হতে পারতো ভাই, আপনার ভাই হতে পারতো, আমার ভাতিজারও মৃত্যু হতে পারতো, হয়তো আমাদের মৃত্যু হয়নি, কিন্তু আমরা যে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছি। ওই 1.5 বছরের বাচ্চা থেকে আমি জেলে ছিলাম। আমি ওই এই রাত্রে যাপন করতে হলো ওই জমির মধ্যে, ক্ষেতের মধ্যে, ওই পিঁপড়ার কামড়, মশার কামড়, এবং ব্যবসা বাণিজ্য করতে পারি নাই ভাই। 17টা বছর কি গেছে ভাই, যে এটা করছে সেই জানে যে যন্ত্রণা কষ্টটা কত বড়। তাই বলতে চাচ্ছি ভাই, জুলাইটা সবার, জুলাইটা কারো একার না। আমরা জুলাইকে একত্রিত হই, আমরা দেশের স্বার্থে, দেশের অগ্রগতি যেন আমাদের কারো মারামারি হানাহানির কারণে, আমাদের বিরোধিতার কারণে যেন নষ্ট না হয়। আমরা যেন পজিটিভ চিন্তা করি। সামনে স্থানীয় নির্বাচন আছে। আমি বলতে চাই, আমি একজন দলের প্রতিনিধি হই বা যাই হই, আমি যদি ব্যক্তি হিসেবে ভালো না হই ভাই, আমাকে ভোট দেওয়ার দরকার নাই। আর কোন দল দেখে কোনো ভোট দেওয়ারও কোনো দরকার নাই ভাই। আমরা যেটা মনে করি, ব্যক্তি যেন ভালো হয়, স্থানীয় জানি মানুষের যেন সে সেবা করতে পারে, এরকম মানুষকেই যেন সাধারণ জনগণ যেন বেছে নেয়। তার মধ্যে যদি আমি না পড়ি সমস্যা নাই, আমার থেকে ভালো যদি কেউ আসে তাকে যেন জনগণ মেনে নেয়। এটা আমার আসলে চাওয়া পাওয়া। আর একটা কথা বলতে চাচ্ছি ভাই, ওই বর্তমানে মাদকটা এমন পর্যায়ে চলে গেছে ভাই, এটাকে নিয়ন্ত্রণ না করা গেলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে ভাই। কিশোর গ্যাং যেভাবে মাথাচাড়া দিয়ে উঠতেছে, আমাদের ছোট ভাই বেরাদার চোখের সামনে দেখি, এদের অন্যায় দেখি, 5 জন 10 জন 20 জন। আমি প্রতিবাদ জি, করতে যাই টেনশন করি যে নিজের মান সম্মান থাকবে তো, আমি যদি প্রতিবাদ করতে যাই হুট করে যদি জি। একজন এমন একটা কথা বলে ওঠে, মান সম্মানে কিন্তু টানাটানি। যাই হোক, তারপরে আমি বলতে চাই, আমি আগামী ভালো কিছু দেখতে চাই। আমাদের সরকার এসেছে, বিরোধী দল রয়েছে, আমরা যেন সুন্দরভাবে
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং আমরা সুন্দর একটি বাংলাদেশ প্রত্যাশা করি। সেই সাথে বর্তমানে যে জুলাই মাস শুরু হয়েছে, সেই জুলাই যোদ্ধাদের এবং যারা শহীদ হয়েছেন, যারা জি জি আহত হয়েছেন, আমি সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমরা যেন দলমত নির্বিশেষে এই মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং এদের যেন আমরা সহযোগিতা করতে পারি। আমরা একে যেন রাজনৈতিক হাতিয়ার না বানাই, এদিকে আমরা খেয়াল রাখবো এবং তার যারা মৃত্যুবরণ করেছে তাদের মাগফিরাত কামনা করি। এবং এত সুন্দর একটা টক শো আয়োজন করার জন্য সঞ্চালক এবং আমার সহযোদ্ধা বা সহকর্মী বিরোধী দলের নেতা বা কর্মী, তাকেও ধন্যবাদ জানাই। ভাই, আপনারা আসুন আমাদের সাথে নেতা কাঁধে কর্মী, কাঁধ জি। মিলে কাঁধে কাঁধ মিলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, আমাদের এলাকাকে মাদক মুক্ত, সন্ত্রাসী মুক্ত সুন্দর একটি এলাকা অঞ্চল বা রায়গঞ্জকে আমরা উপহার দিই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। খুবই 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 ভালো কথা বলছে, কিন্তু আবেগপ্রবণ কিছু কথা বলছে। মুক্তাদির ভাইয়ের কাছে আমি যাব, তার 30 সেকেন্ড একটু স্মৃতি স্যার একটু আবেগের বসে আমি একটু বলতে চাচ্ছি যে জেলখানায় যখন ছিলাম, জীবনে প্রথম জেলে গিয়েছিলাম। আসলে ওই ধরনের কর্মকাণ্ড করি নাই যে কোনদিন জেলে যেতে হবে, এরকম ভাবনাও ছিল না। তো দল করার কারণে, আন্দোলন করার কারণে, অ্যাক্টিভিজমের কারণে জেলে যেতে হয়েছিল। তো খুবই খুবই অস্থিরতার মধ্যে ছিলাম এবং মানসিক ভাবে খুবই খারাপ লাগছে। ওই সময় আমার কাকাই বলছে, বাচ্চা, আমি তখন আমার আমার বাচ্চার বয়স মাত্র 2-3 বছর, ওই বাচ্চার আমি রেখে গেছিলাম। মানে সীমাহীন কষ্ট যন্ত্রণা ওই জেলখানার ভিতরে ছিল, কিন্তু বুঝানোর মতন লোক, মাথায় হাত দেওয়ার মতন লোক আমি পাইছি। তার মধ্যে আমার এই প্লাবন কাকা একজন, খুবই, এবং জামায়াতের আমাদের কামরুল কাকা আছেন, উনি, এই দুজন লোক আমাদের যা বুঝাইছেন মাথায় হাত দিয়ে, ভালো। আসলে এটা একটা জীবনের একজন পাওনা। যাক, এত দূর আমি বলতে চাই না, এই স্মৃতিটা আসলে মনে পড়লো কাকার কথায়। যাক, এবার আমরা একটু মুক্তাদির ভাইয়ের কাছে আসতেছি। আপনি যেহেতু কাকায় 4 মিনিট বলছে, আপনি 4 মিনিট বলতে পারেন এবং শেষ ফ্লোর হিসাবে বলবেন। জি। ধন্যবাদ আজকে সঞ্চালক এবং দীর্ঘদিনের সহযোদ্ধা বড় ভাই প্লাবন ভাই। আমি যথেষ্ট ভালোভাবে ভালো চিনি, জানি, এবং অনেক সময় কথা হয় পৌরসভার কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন। গত কিছুদিন আগে একটা সাহসী পড়ে দেখছি, ড্রাগ টেস্ট নিয়ে, মাদক বিরোধী আন্দোলন নিয়ে যিনি সোচ্চার। আমি চাই সততার উপর অটল থেকে সামনে আগা যান। যেহেতু জুলাই মাস, জুলাই আন্দোলন, জুলাইকে নিয়ে আজকে আমাদের আলোচনা প্রোগ্রাম। আমি চাই জুলাই যোদ্ধাদের, তাদের যে আত্মত্যাগের বিনিময়ে আমাদের যে যে ঋণটা রয়েছে, আমরা যদিও সেই ঋণ পরিশোধ করতে পারবো না, আমরা জুলাই যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসন এবং জুলাই পরিবারে যারা রয়েছেন তাদেরকে ভাতা প্রদান, ইভেন জুলাই স্মৃতি জাদুঘর, জুলাই নিয়ে, জুলাই রেভলিউশন নিয়ে আমরা অনেক কিছু দেখতে চাই। জুলাইকে ধারণ করতে চাই, মুখে নাই, আমরা অন্তরে, কাজে বিশ্বাসী, কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই। সরকারে যারা রয়েছেন, এই দায়িত্বটা আপনাদের। আমাদের বিরোধী দলের প্রধান ডাক্তার শফিকুর রহমান, উনি আপনাদেরকে সেই বিষয়ে বলেছেন, যে কোনো ভালো কাজ আমরা সহযোগিতা করব। আমরা চাই সুন্দর সুষ্ঠু একটা দেশ পরিচালনা করার ক্ষেত্রে সরকার এবং বিরোধী দল প্রাণবন্ধভাবে যেভাবে সংসদে কথা বলছে, বাইরে কাজ করছে, হিংসা নয়, এককভাবে কোনো জায়গা অবস্থান না করে আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে সমৃদ্ধশালী করব, বেকারত্ব দূর করতে চাই। সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সরকারের, সহযোগিতা করবে বিরোধী দল। এরপরে আমার উপজেলায়, অর্থাৎ যিনি নির্বাচিত প্রতিনিধি রয়েছেন বিপি আইনুল হক, আমরা একসময় উপজেলা চেয়ারম্যানে দেখেছি। এরপরে উপজেলা নির্বাচনে যখন ছিলেন তখন দেখেছি ওনার সাথে আগের থেকে রিলেশন ভালো, এখন ক্ষমতায় রয়েছেন। আমরা চাই যে বিপি আইনুল হকের মাধ্যমে রায়গঞ্জ একটা আদর্শ এবং মডেল একটা উপজেলা হিসেবে গড়ে তুলবে। উনি রায়গঞ্জের মাটি এবং যারা ভোট দিয়েছেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছেন, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন।
ইভেন বিরোধীদেরকে বিরোধিতার জন্য অনেক কথা হয়তো বলতে হয়, কিন্তু আওয়ামী রূপ নেবেন না এই আশাবাদ ব্যক্ত করি। পরিশেষে শর্ট করে শেষ করবো, আমার বেশ কয়টা এই ফোন আসছে আর কি, একটা গ্রুপ কল আসছে, কথা বলবো। জি, লম্বা সময়ে যারা আমাদের আলোচনা শুনলেন বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে সাধুবাদ জানাই। আমরা হয়তো এই আলোচনার ক্ষেত্রে অনেক কথাই হয়তো বলেছি। যদি ভুল কিছু বলে থাকি তাহলে দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা চাই। আগামীতে যেন আরো এরকম প্রাণবন্ত বিষয় নিয়ে আমরা এলাকার বিষয় নিয়ে যেন মানুষের মাঝে সুন্দর, সুন্দর উপস্থাপন করে, সুন্দর কথা বলে তুলে ধরতে পারি এলাকার বিভিন্ন সমস্যা এবং আশা, আশার বাণী নিয়ে আজকে আমি আলোচনা শেষ করছি। এবং জুলাই যোদ্ধা আমাদের অন্তরে থাকবে। আমরা জুলাইকে লালন করি, ধারণ করি এবং জুলাই যারা আহত হয়েছেন তাদেরকে সারা জীবন স্মরণ করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসাধারণ একটা প্রোগ্রাম আমরা দেখলাম, আসলে মন্ত্র মুগ্ধের মতো শুনলাম, আসলে দুজনকে মনে হইলো কথা সাহিত্যিকের মতো। আসলে এখানে অনেকগুলো আক্রমণাত্মক কথা শুনলাম, আবেগপ্রবণ কথা শুনলাম, দেশপ্রেমের কথা শুনলাম। অসাধারণ একটা প্রোগ্রাম ছিল, বিশেষ করে জুলাইয়ের প্রথম দিনে এরকম একটা আমার কাছে একটা সারপ্রাইজ মনে হয়েছে। আহ, আপনাদেরকে দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আপনাকে আজকে ধন্যবাদ। আপনারা যা আমার সাথে যুক্ত আছেন, আজকে একটা ফেসবুকে আমার সাথে যুক্ত হন নাই, কারণ হলো যে আমরা ফেসবুকে এটা পরবর্তীতে লাইভ কাজ করবো, কিছুক্ষণের মধ্যেই আমরা এটা লাইভ করব। তো এটা হচ্ছে একটা বড় একটা সারপ্রাইজ আছে, আমরা আমাদের আলোচকদের বলছি। তো যাই হোক, আজকের প্রোগ্রাম এখানে শেষ করি। আপনাদের সকলকে